আমার মোহাম্মদ আকবর হোসেন। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ২টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল ৩ ভাই ১ বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন পেশায় ছোটখাটো ব্যবসায়ী। আমাদের রয়েছে মাছের ব্যবসা সহ গ্রামীণ অনেক ছোটখাটো ব্যবসা। আমার বাবার সঙ্গে আমার বড় ২ ভাই বাবার ওই ব্যবসা দেখাশোনা করত। ছোটবেলা থেকে আমি পরিবারের এক গজব ছিলাম। আমি ঠিকমতো পড়াশোনাও করিনি। প্রাইমারি স্কুল জীবনে আমি শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। আমার বড় যে ২ ভাই আছে তারা বাবার ব্যবসার উন্নতি করার জন্য রাত দিন বাবার সঙ্গে পরিশ্রম করে। কিন্তু আমি রাত দিন শুধু সুযোগ খুঁজতে থাকি, কবে বাবার ব্যবসা থেকে, বাবার দিঘি থেকে বড় একটা মাছ উঠানো যাবে, কবে বাবার ট্যাগ থেকে টাকা চুরি করানো যাবে, অথবা কবে বাঁশ মুড়া থেকে ২টা বাঁশ বিক্রি করা যাবে। আমি শুধুমাত্র এই চিন্তাভাবনাই করতাম। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। একটা পর্যায়ে আমার মা আমার উপরে ভীষণ বিরক্ত হয়ে যায়। বাবা মা সহ ভাই বোন প্রত্যেকে আমার উপরে বিরক্ত। কেউ আর ঠিকমতো আমার সঙ্গে কথা বলে না। এমন করতে করতে একটা সময় আমার মা আমাকে বলল যে, তুই কি কখনো ভালো হবি না? আমি আমার মাকে বললাম, আমি তো ভালোই আছি। তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, তারা কেউ আমাকে দেখতে পারে না। আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমার মা বলে, তুই গ্রামে যা করে বেড়াচ্ছিস, এর কি কোনো অশেষ আছে? এক পর্যায়ে মা আমারে বলল, তোর বড় মামা খুব কষ্টে আছে, কিছুদিনের মধ্যে সে তার দিঘির মাছ বিক্রি করবে। আমার বড় মামাও আমার বাবার সঙ্গেই আগে ব্যবসা করতো। এখন বড় মামা তার এলাকাতে গিয়ে নিজে নিজে ব্যবসা করে। আমার বাবা আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন একজন মাছ ব্যবসায়ী। আমার মা বলল, একটা কাজ কর, তোর বড় মামার কাছে চলে যা এবং তোর মামার ঘেরে কিছুদিন পরে মাছ বিক্রি করবে, মানুষ নাকি জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায়, তুই একটু তোর বড় মামাকে সাহায্য কর। এটা যখন মা বললো, আমি আবার আমার নানা বাড়িকে খুব পছন্দ করতাম। আমার নানা বাড়ি ভালো লাগতো। তো আমার আম্মা বলার সঙ্গে সঙ্গে আমি তখন বললাম যে, আমি কি যাব? মা বলে, যা। এর পরের দিনে আমি তখন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে মামার বাড়ি গেলে কেন যেন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কারণ আমার মামার বাড়িটা অন্য ৮-১০টা গ্রামের মতো নয়। মানে একটা পাহাড়ের পাশের একটা গ্রাম এবং খুবই সুন্দর পরিবেশ। দেখলে মনে হয় যেন ছোটখাটো একটা কাশ্মীর ওখানে। তো এই নানার বাড়িতে গেলাম। যাওয়ার পরে মামার যে মাছের ঘের আছে, সেই ঘেরটা আমাদের ওই নানার বাড়ি থেকে, মানে মামার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো এই মামা আমাকে ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলে যে, দেখ, আমি হয়তো মাসখানেকের ভিতরে মাছ বিক্রি করব, কিন্তু এখন মাছগুলা বেশিরভাগ মানুষ চুরি করে নিয়ে যায়। রাতের বেলায় জাল দিয়ে বা চল দিয়ে এভাবে ওভাবে ধরে নিয়ে যায়। আমি কি করবো ঠিক বুঝতেছি না। আমি তখন মামারে বললাম যে, মামা, আমি একটা কাজ করি, আমি এখানে পাহারা বসাই। তো মামা বলে যে, আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, তবে এটা থেকে একটু দূরে একটা সরকারি জায়গার ভিতরে একটা বাড়ি আছে। মানে এই জায়গাটা সরকারি বলতে কি, এটা নিয়ে নাকি কি একটা ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পর এই জমিটা সরকারের নামে চলে গেছে। এটা বহু বছর আগে। এরপরে একটা ফ্যামিলি শুধু সেখানে থাকে। তারা হয়তো দেউলিয়া, ওই হিসেবে তারা ওখানে থাকে। এছাড়া তারা আশেপাশে বহুদূর পর্যন্ত কোনো বাড়িঘর নাই। আমার মামা বলে, তুই কি থাকতে পারবি ওখানে? রাতে পাহারা দিতে পারবি? আমি বললাম, কেন পারবো না, অবশ্যই পারবো। এই কথা বলার পরে মামা তখন বললো কি, ওই মাছের ঘেরের পাশেই আমি রাত যাপন করার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর আমাকে বানিয়ে দিল। আমি তখন করলাম কি, ওই ঝুপড়ি ঘরে রাত যাপন করতে শুরু করি। রাতের বেলা আমি ঠিক ঘুমাতাম না। দিঘির চারপাশটায় হেঁটে হেঁটে বেড়াইতাম, বাঁশি হুঁসাল দিতাম, বা আমি যে দিঘিতে পাহারায় আছি বা ওই পুকুর পাহারা দিচ্ছি, এটা যেন চোরেরা বুঝতে পারে। এই জন্য আমি আমার সুর বাজাতাম বা ঘুরতাম। তা আমার না ভাই ছোটবেলা থেকে বাঁশি বাজানোর একটা প্ররোচনা ছিল। মানে আমি বাঁশি বাজাতে খুব পছন্দ করতাম, ভালো লাগতো। তো হলো কি, আমি করতাম কি, যেহেতু রাতের বেলায় আমি এটা পাহারা দিতাম বা আমার আনুষঙ্গিক অন্য কোনো কাজ ছিল না, এই জন্য আমি কিছু বাঁশি কিনে নিই এবং আমি তখন রাতের বেলায় ওই এরিয়ার ভিতরে শিমুল বাতাসের আমার বাঁশির সুরটা বাসিয়ে দেই। এবং এরকম করে আমি প্রায় প্রতি রাতেই ওই মাছের ঘেরের পাশে আমার ওই ঝুপড়ি ঘরের সাথে বসে আমি বাঁশি বাজাতাম। এভাবে প্রায় দীর্ঘদিন কেটে গেছে। কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আপনার আসরের নামাজের পরে একটা ছেলে, যার বয়স হয়তো আনুমানিক 6 থেকে 7 বছর হবে, ওই ছেলেটা আমার এদিকে আসতেছিল। তখন কিন্তু আবার রজনীগন্ধা ফুলের সময় ছিল। মানুষের গাছে গাছে রজনীগন্ধা ফুল ফুটেছিল। সাদা একটা রজনীগন্ধা নিয়ে ছেলেটা আমার কাছে আসছে। আয়সা বলতেছে, এই ফুলটা আমার আফু আপনাকে দিছে।
আমি বললাম, তোমার আপু দিয়েছে কেন? বলে, আপনি রাতের বেলায় আমার আপুকে যে ঘুম পাড়ায় দেন, এই জন্য আপু আপনাকে এই ফুলটা দিছে। আমি বললাম, রাতের বেলায় তোমার আপুরে আমি ঘুম পাড়ায় দিই, এটা কি বলতেছ? তো ছেলেটা বলতেছে, আপনি নাকি রাতের বেলায় বাঁশি বাজান, আর আপনার বাঁশির সুর শুনতে শুনতে আপু ঘুমিয়ে যায়, এই জন্য আপু আপনাকে এই ফুলটা দিয়ে ধন্যবাদ জানাইছে। এই কথা বলে ওই পিচ্চিটা হাঁটতে হাঁটতে তখন বাড়ির দিকে চলে যায়। আমার তখন ওই চলে যাওয়ার দিকে আমি তাকায় আছি, আর আমি বুঝতেছি না যে আরে এই বাড়িতে এমন এক মেয়ে আছে যে মেয়ে কিনা এক ছেলেকে দিয়ে আমাকে ফুল বা প্রস্তাব পাঠিয়েছে। এটা জেনে আমার কাছে বেশ ভালোই লাগলো, এবং আমি তখন মনে মনে ভাবতে শুরু করি, আমি এই বনের ভিতরে মানে এই নির্জন জায়গায় আমি মনমরা হয়ে বাঁশি বাজাই, কিন্তু এখানেই যে এমন এক পরী লুকিয়ে আছে এটা তো আর আমি জানি না। এরপরে আমি মাঝে মাঝে রাতের বেলায় আরও মধুর বাঁশি বাজাইতাম। এইভাবে বাঁশি বাজাইতে বাজাইতে একদিন হয়েছে কি, যে ছেলেটা আমাকে ফুল দিয়েছিল ওরে পাইছি। ওরে কিন্তু সচরাচর পাওয়া যায় না, ওরে পাইলাম বিলের ওখানে। পাওয়ার পরে ধরিয়া বলতেছি, তুমি যে আমার ওই দিন ফুল দিয়ে গেলা, আমার সঙ্গে তো আর দেখা করলা না। পরে বলে, আর দেখা করার দরকার নেই, তাই দেখা করি নেই। আমি বললাম, দাঁড়াও, তোমাদের বাড়ি কোনটা? বলে, ওইটা আমাদের বাড়ি। আমি বললাম, এটা তোমাদের বাড়ি? বলে, হ্যাঁ। আমি বললাম, কালকে সকালে তুমি আসবা, তোমার সঙ্গে আমার কথা আছে। এই কথা বলার পরেই ছেলেটা বলে, কি কথা? আমি বললাম, তুমি আসবা। এরপরের দিন দিনের প্রায় 10টার দিকে, 9টা কি 10টার দিকে ছেলেটা আসে, মানে আমার মাছের ঘেরের এখানে। তো ছেলেটা যখন আসে, আমি বললাম, একটু দাঁড়াও। তখন আমি কি করলাম, একটা মাছ ধরলাম, চলো দিয়ে একটা মাছ ধরলাম অনেক বড়। ধরিয়া মাছটা ছেলেটারে দিলাম, দিয়া বললাম, এই মাছটা তোমার আফুরে দিবা, দিয়া বলবা মাছটা যাতে ভালো করে রান্না করে আমি দুপুরবেলা খাইতে যাব। এটা বলার পরে ছেলেটা হাসি দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন সে মাছটা নিয়ে গেছে। মাছটা তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তো বুঝতেছি না যে দুপুরবেলা যাবো কি যাবো না, কারণ আমি তো এবারই চিনি না বা এর আগে কখনোই যাইনি, ওদের সঙ্গে আমার ওরকম কোনো পরিচয় নেই। অনেকটা পরে ছেলেটা তখন দেখলাম যে আসছে দিনে, তখন প্রায় 1:30 থেকে 2টার মতো বাজে। আমার এখানে এসে বলতেছে, কি ব্যাপার, আপনি যাবেন না? আমি বললাম, আমার কি যাইতে বলছে? বলে, হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে, আপু আপনাকে যাইতে বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি তখন তাদের বাড়িতে খাইতে গেলাম। খাইতে যাওয়ার পরে যেটা দেখলাম, ওই বাড়ির মধ্যে একটা বয়স্ক লোক আছে এবং একজন মহিলা আছে, এই ছেলেটা আছে এবং আরও একজন বৃদ্ধ মহিলা আছে। মানে বোঝা গেল যে ওই বাড়িতে একটা মোটামুটি ফ্যামিলি আছে। তো আমাকে তখন দুপুরে খাবার দিল, এবং এই ছেলেটার মা যে আছে সে খুবই আন্তরিক, আমার সঙ্গে খুব ভালো করে কথা বললো, বাবা তুমি খাও, তোমাদের বাড়ি কই? আমি মামার পরিচয় দিলাম। বলে, তোমার মামা বেশ ভালো মানুষ, আমরা তোমার মামাকে চিনি, সে অত্যাধিক ভালো মানুষ আমাদের এলাকাতে। মেয়ের মাও আমার সঙ্গে খুব আন্তরিকতা দেখিয়ে, খুব ভালোবাসা দেখিয়ে আমার সঙ্গে কথা বললো। খাওয়া দাওয়া করলাম, আর এদিক সেদিক উকিঝুঁকি মারতেছি, কি ব্যাপার, যার কারণে দোয়া পড়লাম তারই তো দেখতেছি না, যে মেয়ের জন্য খাবার খেতে আসলাম ওই মেয়েরই তো দেখি না। এরকম করে খাওয়া দাওয়া শেষ করে আমি তখন বেরিয়ে গেছি। বেরিয়ে চলে আসতেছি, ছোটটারে বললাম যে যাবি আমার সঙ্গে? ওরে আমি মানে একদম ঘাট পর্যন্ত আইনা বললাম, কিরে তোর আপুকে তো দেখলাম না। বলে, আপু তো আপনাকে দেখছে। আমি বললাম, তোমার আপু আমাকে দেখছে? বলে, হ্যাঁ। আমি বলি, কীভাবে দেখছে? বলে, চোখ বন্ধ করে দেখছে। এটা বলে ছেলে তখন হাসি দিয়ে চলে গেছে। ঠিক আমার সঙ্গে কি হইতাছে ফ্যামিলিতে আমি ঠিক বুঝতে পারি না। এমন করতে করতে এর প্রায় আরও অনেক দিন পরে একদিন হঠাৎ করে দেখি কি, এই ছেলেটার সঙ্গেই একটা মেয়ে মাঠের মধ্যে হাঁটতেছে। মানে যে ছেলেটা আমাকে ফুল দিল এবং আমাকে দাওয়াত করলো, ওই ছেলেটার সঙ্গে। আমি তো মাছের ঘেরে থাকি, সবসময় ওদের বাড়ির দিকে তাকায় থাকে, বাড়িতে কে ঢুকে কে বেরোয় বা কে কোন দিকে যায়। তখন দেখলাম যে ছেলেটার সঙ্গে যখন মেয়েটা বেরোইছে, মেয়েটা সম্ভবত কোথাও যাবে, একটা সাদা পোশাক পরে আছে। আমি তখন করলাম কি, মাছের ঘেরের ওখান থেকে দিলাম দৌড়। দৌড় দিয়া মেইন রোডে উঠে গেছে। মেইন রোডে ওঠার পরে দেখলাম যে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। বাট একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, মেয়েটার হাতে ছোট্ট একটা লাঠি, যেটা আসলে অন্ধ মানুষরা ব্যবহার করে, এবং আরেক হাতে দিয়ে মেয়েটা ছেলেটার কাঁধে ধরে আছে। আমি ছেলেটাকে দিলাম, দাঁড়ায় জিজ্ঞেস করলাম, এটা কে? বলে, এটা আমার আপু। আমি বলছি, তোমার আপু? মেয়েটা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, এমনি লম্বা আছে, যথেষ্ট লম্বা, কিন্তু চেহারাটা অতটা মায়াবী না বা অতটা ফর্সা না। তা আমি বললাম যে, এটা তোমার আপু? বলে, হ্যাঁ। তো ওই মেয়েটা আমাকে বললো যে, ভাইয়া ভালো আছেন? আমি বললাম, ভালো আছি। বলে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম আকবর। আপনি কি আমার জন্য খাবার রান্না করছিলেন? বলে, হ্যাঁ, আমি রান্না করছিলাম। আমি যে, আপনি তো অন্ধ, কিন্তু অন্ধ মানুষ হয়ে খাবার রান্না করলেন, আবার খাবারটা এত স্বাদের হইলো? বলতেছে, ভাইয়া আমার মা আমাকে সাহায্য করছে, যার কারণে আমি রান্না করছি। খাবারটা কি আপনার ভালো লাগছে? আমি বললাম, যথেষ্ট ভালো লাগছে। এই কথা বলার পরে তখন আমি আর এই নিয়ে আর কথা বাড়াইলাম না। ভাই যেহেতু অন্ধ মেয়ে, আমি কি আর এর সাথে প্রেম প্রীতি করবো? আমার কি আর মাথা খারাপ? আমি ওইখান থেকে স্কিপ করে তারপরে আমি চলে আসি, মানে এদিকে চলে আসি, মাছের ঘেরের ওখানে চলে আসি।
আসার পরে আমি আর ওই ছেলের সঙ্গেও কথা বলি না বা তাদের ওই পরিবারের দিকেও তাকাই না। এরকম করতে করতে একদিন রাত আনুমানিক প্রায় ১টার কাছাকাছি আমি করুণ সুরে বাঁশি বাজাচ্ছিলাম। সেদিন আমার মনটাও আসলে ভালো ছিল না। মামার সঙ্গে একটু কথা কাটাকাটি হইছে। মামা এরই মাঝে কিন্তু অর্ধেক মাছ ধরে নিয়ে গেছে। আরও কিছু মাছ আছে, এগুলোও ধরবে। তা আমার এই জায়গাটায় থাকতে ভালো লাগে। তো করুণ সুরে বাঁশি বাজাচ্ছিলাম। এমন সময় রাতের বেলায় আপনার মধ্যরাতে হঠাৎ করে দেখি ওই পিচ্চিটা এবং তার ওই অন্ধ বোন আমার ওই মানে বাঁশির যেখানে বসে বাজাচ্ছিলাম ওখানে আসছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না এগুলো কি মানুষ না জিন। আমি পিচ্ছিরে দেখে বললাম, কি রে, এত রাতের বেলায় তোর বোনকে নিয়ে এখানে কেন আসলে? বলে, আফু বলতেছে আপনার সঙ্গে কথা বলবে, এই জন্য নিয়ে আসছে। তো এই কথা বলার পরে তো পিচ্চিটারে বললো যে তুই ওদিকে গিয়া দাঁড়া। ছেলেটা ওদিকে গিয়া দাঁড়াইছে। আমি মেয়েটা তখন হাত ধরলাম, যেহেতু অন্ধ হাত ধরে বসাইছি। পরে আমি বললাম, আপনি অন্ধ মানুষ, এত রাতের বেলায় এখানে কেন আসছেন? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, অন্ধের কাছে দিন কি আর রাত কি। আচ্ছা, আমি আসছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। আমি বললাম, কি কথা? বলে, আপনার কি মন খারাপ? আমি বললাম, না তো। বলে, যদি মন খারাপ না হবে তাহলে আপনি এরকম করুণ বাঁশির সুর বাজাচ্ছিলেন কেন? এবং আপনার ওই করুণ বাঁশির সুর শুনে আমি ঘরে থাকতে পারি নাই। আমার ভাইকে নিয়ে আমি ছুটে আসছি। আমি বললাম, এটা কি আপনার ভাই? বলে, হ্যাঁ, এটা আমার ছোট ভাই। আমার আরেকটা বড় বোন ছিল। আমার বড় বোনটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বড় বোনটা নাই। কিন্তু আমার এই ভাইটা আমি হওয়ার অনেক পরে হয়েছে। এবং আমার বাবা মা একরকম বৃদ্ধ বয়সেও আসে দুনিয়াতে। তা আমি বললাম যে, আমি যতটুকু জানি আপনারা যে জায়গাটাতে থাকেন এটা তো সরকারি খাসের জায়গা। বলে, হ্যাঁ, সরকারি জায়গা, কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা ছোটোখাটো একটা রিসিপ্ট নিয়ে আমরা ওখানে থাকতেছি। তাই আমি বললাম যে, আপনার বাবা কি করে? বলে, বাবা মাঠে ঘাটে কাজ করে। অনেক সময় মাঠের কাজ থাকলে মাঠে করে, আর মাঠের কাজ না থাকলে বাজারে বা যেখানে পায় সেখানে কাজ করে। এক কথায় বলতে গেলে দিনমজুর। তো আমি বললাম যে, আপনি যে এত রাতে এখানে আসছেন, এটা যদি কেউ দেখে তাহলে তো আপনার কলঙ্ক হয়ে যাবে। মেয়েটা তখন বলতেছে, আমি তো জন্ম থেকেই কলঙ্কিত। আমি বললাম, কিভাবে? বলে, এই যে আমি অন্ধ। অন্ধের থেকেও বড় কলঙ্ক আর কি আছে বলেন? একটা ডিভোর্সি মেয়ের বিয়ে হয়, একটা খারাপ কাজ করা মেয়েরও বিয়ে হয়, কিন্তু একটা অন্ধ মেয়ের কি বিয়ে হয়? আমি বললাম, এইটা আপনি কি কথা বলতেছেন? আপনি কি কেউ তাহলে বিয়ে করবে না, এটাই আপনার চিন্তা ভাবনা? বলে, হ্যাঁ, কি আর করবে। এবং এরকম করতে করতে ভাই আমি তো একটু দুষ্ট প্রকৃতির মানুষ, আগেই বলে রাখি। আমার চরিত্র কিন্তু খুব বেশি একটা ভালো না। আমার বাড়িতেও একটা ঘটনা ছিল ছোটোখাটো, ওইটা কিন্তু আপনাকে বলি নাই। তো এই যে মেয়েটার সঙ্গে কথা বলতেছে এবং তার হাত ধরে আছি, আমার ভিতরে তার প্রতি একটা অন্যরকম খারাপ ইচ্ছা জেগে বসছে। তো খারাপ ইচ্ছা জেগে বসছে যেহেতু প্রথম দিন দেখা, আমি তো মানে ওই দিন আর মানে কোনো কিছু করলাম না, তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম, কিন্তু তাকে লাইনে আনার জন্য চেষ্টা করছিলাম, ভাও করার জন্য চেষ্টা করছিলাম। পরে আমি বললাম যে, আপনি রাতের বেলায় যে আপনার ভাইরে নিয়ে আসছেন, আপনার আব্বা আমাকে যদি জানতো তাহলে সমস্যা হইতো না? বলে, না, কোনো সমস্যা হয় না। আমার আব্বা মা জানে না বা তারা সন্ধ্যার সময় ঘুমিয়ে যায়। আমি আর আমার এই ছোটো ভাইটা একসাথে রাতের বেলায় ঘুমাই, তো তা আমি ওর নিয়ে বেশিরভাগই রাতে আপনার মাঠে ঘাটে ঘুরে বেড়াই। আমার ভালো লাগে রাতের ওই হিমেল বাতাসটা আমার হৃদয়ে ছুঁয়ে যায়, ভালো লাগে। তাই আমি বললাম, ঠিক আছে। সেদিন অনেকক্ষণ কথা বললাম। এরপরে চলে যাওয়ার সময় বললাম, আপনি কি কালকে আবারও আসবেন? বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসবো। আমি যে, ঠিক আছে, আইসেন। এরকম করে প্রায় প্রতি রাতের বেলায় এই মেয়েটা তার ছোট ভাইয়ের সঙ্গে আমার এখানে আসতো, মানে মাছের ওই ঘেরের কাছে আসতো। এবং আসার পরে তার সঙ্গে আমার এক রোমান্টিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং আসলে প্রেমের সম্পর্ক টা বলতে গেলে মানে রাইট কথা হচ্ছে এটা যে, আমি তার সঙ্গে এই প্রেম করার মানেই হচ্ছে একটা তাকে ভোগ করা, তাকে বিয়ে করা, তার সঙ্গে সংসার করা। এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায় ছিল না। যেহেতু একা একা থাকি এখানে এবং একটু জনশূন্য এলাকা, তো মেয়েটা যদি আসে ওর সঙ্গে অন্তত রাতটা ভালো কাটবে, এই চিন্তা করে আমি মাঝে মাঝে ওর ভাই সহ আসতো। এবং প্রথম দিকে আমাদের প্রেম হয়ে যাওয়ার পরে আমি ওর শরীরে হাত দেওয়ার চেষ্টা করতাম। ও প্রথম দিকে যদিও বারণ করতো, নিষেধ করতো, কিন্তু একটা পর্যায়ে ও আর নিষেধ করে না। এবং এরকম করতে করতে আমি ওরে বললাম যে, প্রতি রাতে তোমার ভাইকে নিয়ে আসো, এটা ভালো দেখায় না। একটা কাজ করো, আমি তোমাকে নিয়ে আসবো এখন থেকে। বলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো ওই রুমে ঘুমাই, রুমের পাশে জানালা আছে, আপনি গিয়ে যদি জানলা দিয়ে আমাকে ডাক দেন বা কোনো একটা লাঠি টাঠি বা কিছু একটা দিয়ে আমাকে একটু খোঁচা মারেন, আমি উঠে চলে আসবো। কারণ এইটা আমার জন্য খুবই মানে একটা মানে যেটা বলতে গেলে আর কি, যে খুবই সুবিধাজনক একটা ব্যবস্থা ছিল। এরপরে আমি যখনই মাঝে মাঝে তার জানালার কাছে যাইতাম, জিয়া তারে শীষ দিতাম, ডাক দিতাম, ওই সঙ্গে সঙ্গে উঠে চলে আসতো এবং আইসা আমার সঙ্গে সে রাত যাপন করতো। এরকম করে দীর্ঘদিন আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। তো এরকম করে থাকতে থাকতে একদিন সে আমাকে হঠাৎ করে বলতেছে, আমার কিন্তু একটা
আহ, দাদি আছে। আমি বললাম, দাদি আছে? কি বলো, কি দাদি আছে তোমার? বলে, হ্যাঁ আমার একটা দাদি আছে। আমার দাদিটা কিন্তু আমাকে তোমার সাথে সম্পর্ক করতে মানা করে। আমার দাদি আমারে বলে, তুই নাকি মানুষ ভালো না, তুমি নাকি চরিত্রহীনা, এবং তুমি নাকি আমাকে কখনো বিয়ে করবা না। আমি বললাম, তোমাদের বাসায় আমি গেলাম, তোমার সঙ্গে আমি দেখা করলাম, এবং আজকে আমাদের এত মাসের সম্পর্ক। আমার এখানে কিন্তু আর মাছ নাই, মানে মাছও উঠে নিয়ে গেছে মামা, মাছও সব ধরে ফেলছে। এখন কিন্তু একটা পুঁটি মাছও মানে দিঘিতে নাই। কিন্তু এরপর আমি দিঘি পাহারা দিই। আসলে দিঘি পাহারা দেওয়ার নামে আমি, এই মেয়েটার নাম ছিল জুলেখা, মানে জুলেখারে ভোগ করি। তো আমি বললাম যে, আমি তো তোমার কথাবার্তা ঠিক বুঝতে পারতেছি না। আমি তো কোনোদিনও তোমার এরকম কোনো দাদির কথা শুনি নাই। তা হঠাৎ করে আজকে তুমি আমাকে এরকম এক দাদির কথা শোনাচ্ছ, এটা তোমার কেমন দাদি? ও বলে, আমার এটা এমন দাদি যে আমার ওই দাদির কেউ দেখে না, শুধু আমিই দেখতে পাই। আমি যে, মানি, এটা তুমি কি বলো? বলে, হ্যাঁ, এটা আমার দাদির বান্ধবী, তো এই জন্য আমি দেখি আর আমার দাদি দেখে, আর কেউ দেখে না। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম তখন, যে আল্লাহ, এটা কি বলে? তো আমি বললাম যে, মানে এটা তোমার মানে আসলেই কি? ও আমাকে বলে, এটা আমার দাদি, এরকম করে ও কথা বলে। তো এরপরে আমি আসলে মোটামুটিভাবে বুঝে যাই যে তার সঙ্গে একটা মানে জিন বা এরকম খারাপ কিছু একটা জিনিস তার সঙ্গে আছে, এবং এটা সে নিজেই স্বীকার করে। এবার আমি খুব ভয় পেয়ে যাই, কারণ ওই দিন সে আমাকে এমন কিছু কথা বলে যেগুলো ছিল আমার একেবারে মনের কথা। যে প্ল্যানিং করে আমি তার সাথে সম্পর্ক করেছিলাম, যে তাকে ভোগ করা এবং একটা পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া, এই কথাগুলি কিন্তু সে আমাকে সেদিন বলল। তার মানে তার ওই কথিত দাদি বা জিনের দাদি, এটি কিন্তু সত্যি। তখন থেকে আমি তাকে স্কিপ করতাম, তার সঙ্গে ঠিকমতো কথা বলতাম না, দেখা করতাম না, বা তার কাছ থেকে আমি খুব দূরে দূরে থাকতাম। কারণ আমি তো ভাবি যে আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে। এভাবে প্রায় দীর্ঘদিন কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি সেখান থেকে করলাম কি, আমাদের বাড়িতে চলে আসছে। মানে আমার নানার বাড়ি থেকে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ। ওই দাদির কথা যেদিন বলছে, এরপর থেকে আমি আর মানে এর কাছে আর আমি আর যাইনি, আমি বাড়িতে চলে আসছি। তো ইতিমধ্যে আমার ভাই বোন মোটামুটি সবার বিয়ে হয়ে যায়, আমি সবার ছোট ছিলাম। বাড়িতে আসার পরে আমার মামা কি আমার নানু কে আমার মা বাবাকে এমন একটা বুদ্ধি দিয়ে দিল ভাই, আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার আব্বা আমার সিদ্ধান্ত নিয়ে নিছে যে তারা আমাকে বিয়ে করাই দিবে। আর নাকি ওই জুলেখার সঙ্গে যে আমার কোনো একটা সম্পর্ক ছিল, এইটা কোনো না কোনোভাবে লিক হয়ে গেছে, তাও কিন্তু আমি জানি না। বাড়িতে আসার পরে আমার আব্বা আমা দুজনেই বলতেছে যে, তোরে বিয়ে করাই দিব, তোর ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে করাই দিলে তুই সংসারী হবি, সংসারের প্রতি তোর মায়া বাড়বে, তুই ঠিক হয়ে যাবি, এই জন্য তোকে বিয়ে করাই দিব। আমি আমার আব্বা আমাকে বলতেছে, আমি কোনো কামাই রুজি করি না, আমার কোনো ইনকাম নাই, এরপরে তোমরা আমারে কি বিয়ে করাবা? আমি এখন বিয়ে করবো না, আমার এখনো মানে ওরকম কোনো ইনকাম নেই, আমি বিয়ে করে বউরে খাওয়াবো কে? এর ভিতরে আমার মানে এক ভাবি আছে আর কি আমাদের বাড়ির মধ্যে। ভাবি তখন আমার বলা, আকবর, বিয়ে করবা কি করবা না এটা হচ্ছে তোমার ইচ্ছা, তোমার মন চাইলে বিয়ে করবা, না চাইলে নাই। তবে তোমার তোমার আব্বা মা তোমার জন্য যে মেয়েটা ঠিক করছে তোমাকে বিয়ে করানোর জন্য, ওই মেয়েটারে একটা নজর দেখে আইসো। আমি তখন বললাম, ভাবি এটা আপনি কি বলেন? যেহেতু আমি বিয়ে করব না, তাহলে তো আমার মেয়ে দেখার প্রশ্নই আসে না। ভাবি আমাকে বলে, বিয়ে করবা না এটা ঠিক আছে, তবে মেয়ে দেখলে হয়তো তোমার সিদ্ধান্তের পরিবর্তন ঘটতে পারে। এই জন্য বলি কি যে অন্তত একটাবার মেয়েটা দেখে আসো। তো ভাবির কথা শুনে আমি মানে মোটামুটি অনেকটা রেগে গেছি। দূর ছাই, আমি বিয়ে করব না, আমার কিসের মেয়ে দেখাবে? এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা আম্মাও বলতেছে, আমার ভাবিও বলতেছে যে, মেয়েটা তুমি একটা বার দেখো, বিয়ে না করলে নাই। পরে আমার কাছে মনে হলো কি, আরে আমি বিয়ে করি বা না করি, ভাবি যদি এরকম করেই বলতেছে বা সবাই বলতেছে মেয়েটা অনেক সুন্দর, তাহলে অন্তত আমি একটাবার মেয়েটা দেখে আসি। কেন তারা এতটা প্রশংসা করে, আমি না হয় আমার দু চোখ দিয়ে একটু দেখি। এই চিন্তা ভাবনা করার পরে তখন আমি আমার আব্বা আমাকে বললাম যে, ঠিক আছে, আমি আগে মেয়ে দেখবো, এরপর যদি মেয়ে আমার পছন্দ হয় তাহলে আমি বিয়ে নিয়ে কথাবার্তা বলবো। যথারীতি আমার আব্বা মা তখন আমাকে মেয়ে দেখাইতে নিয়ে গেছে। কিন্তু যখনই ভাই মেয়ে দেখাইতে নিয়ে গেছে, আপনি বিশ্বাস করবেন না, মেয়ে দেখে সঙ্গে সঙ্গে মানে আমি জাস্ট মানে এক নজর দেখার পরে, মেয়েটাকে এক নজর দেখার পরে আমি খুব মানে অসম্ভব রকমের সুন্দর। তা আমি চিন্তা করছি, এমন সুন্দর একটা বউ যদি পাই তাহলে জীবনে আর কি লাগে। তো আমি সত্যি কথা বলতে, আমার ভাবির কথা মতো মেয়ে দেখে সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি। মানে মেয়েটা দেখে আমার খুব ভালো লেগে গেছে, মানে আমি রাজি হয়ে গেছি। তো এরপরে পারিবারিকভাবে তখন বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, মানে বিয়ের দিন তারিখ ঠিক করছে আমার আব্বা আম্মা মিল্লা। তো যখন বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, আমার মানে আমি যেদিন মেয়ে দেখে আসছি তার 15 দিন পরে আমার বিয়ে।
তো বিয়ের প্রায় কিছুদিন আগে ৫-৭ দিন আগে হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি একটু অন্যরকম স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কিরকম দেখলাম ভাই? আমি স্বপ্নে দেখলাম এইটা যে জুলেখা আমাকে বলতেছে, "তুমি না আমাকে কথা দিয়েছিলা যে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবা না। আর আজকে তুমি বিয়ে করে ফেলতেছো আর সেটাও আমাকে জানাইলা না।" এরকম করে সে আমাকে স্বপ্নে দেখাচ্ছে এবং স্বপ্নে দেখিয়ে সে খুব কান্নাকাটি করতেছে। এরকমভাবে কান্নাকাটি করে এবং কান্নাকাটি করতে, করতে একটা পর্যায়ে আমার তখন রাতের বেলায় ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে সে রাতে আমার জুলেখার কথা খুব মনে পড়ে। আসলে এই মেয়েটা এইরকম একটা মেয়ে ছিল ভাই, আমি ঠিক যখন যা বলতাম ও তাই শুনতো। আমার কথার বাইরে ও কিচ্ছু করতো না। আমি যদি বলতাম, "জুলেখা এখানে বসে থাকো," ও বসে থাকবে। "জুলেখা তুমি এটা করো," ও এটা করবে। মানে এতটাই আমাকে বুঝতো যা আসলে আমার কল্পনাকেও হার মানায়। আমি তখন মনে, মনে চিন্তা করতেছি যে আমি এত ভালো একটা মেয়ে, অথচ এই মেয়েটার সঙ্গে আমি এইভাবে বেইমানি করতেছি। আমি কিন্তু সত্যি তাকে বলেছিলাম যে, "তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আর যদিও করি তোমাকে জানাইয়া করব।" এটা আমি তাকে ওয়াদা করেছিলাম। তো এই যে ওয়াদার পরিপ্রেক্ষিতে আমি তখন চিন্তা করছি যে না, আমি একটু তারে জানাবো। আমার যে বিয়ে, প্রয়োজন আমি তাকে দাওয়াতও দিব, তার ফ্যামিলিকে দাওয়াত দিব। মানে হঠাৎ করে ভিতরে এই চিন্তা ভাবনাটা যে কেন আসছে, এটা আমি ভাই আজও বুঝতে পারলাম না। মানে এই হিসাবটা আমি আজও মিলাইতে পারলাম না। এরপরে আমি আমার নানার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য গেছি। আমার নানুর বাড়িতে যদিও তারা বিয়ের খবর আগেই পাইছে, তারপর আমি তাদেরকে দাওয়াত দিব। আমার তো একটা দাওয়াত দেওয়ার নিয়ম আছে। তা আমি তখন আমার মতো করে দাওয়াত দিতে গেছি। আমার নানা-নানি আছে, মামারা আছে, মামিরা আছে, মামাতো ভাই-বোন সবাইরে দাওয়াত দিছি। দাওয়াত দেওয়ার পরে আমি অপেক্ষা করতেছি জুলেখারে পাওয়ার জন্য। তখন তো ভাই আসলে এত মোবাইল ফোন-টোন ছিল না। ওর সঙ্গে আমার ওরকম কোনো যোগাযোগ হতো না। তো তার বাড়ির আশেপাশে ঘুরতেছি কিন্তু আমি ওরে পাইতেছি না। আসরের নামাজের কিছুক্ষণ পরে হঠাৎ করে তার ওই ভাইটারে পাইলাম। ওই একটা ছাগল নিয়ে বাড়ি থেকে বের হইছে। ওরে পাওয়ার সঙ্গে, সঙ্গে ওরে আমি ডাক দিছি। ডাক দিয়া বলতেছি যে, "তোমার বোন জুলেখা কই?" বলে, "আপু তো ঘরে। আপু তো আপনার জন্য খুব কান্না করছে। আপনি আমার আপুরে না বলে চলে গেছেন। আপু মনে খুব কষ্ট পাইছে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। আমি তোমার আপুর সঙ্গে একটু দেখা করতে চাই। কখন দেখা করতে পারবো?" ওই পিচ্চিটা খুবই চালাক ছিল, খুবই ট্যালেন্ট কিন্তু। ও বলে, "এখন তো আব্বা-আম্মা আছে, দেখা করতে পারবেন না। আচ্ছা, আপনি এখানে থাইকেন, আমি আপুকে রাতের বেলায় নিয়ে আসবো।" তো এইটা বলার পরেই ছেলেটা তখন মাগরিবের আজান দিছে, পরে ভিতরে চলে গেছে। ছাগল নিয়ে আবার চলে গেছে। ওর সঙ্গে কিন্তু মাঠে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম। তো এরকম ঘোরাফেরা করার পর ও যখন চলে যায়, তখন আমি মনে, মনে ভাবতেছি যে আদৌ কি জুলেখা আসবে? আর জুলেখা যদি আসে, ও কি আমাকে ধরাই দিবে? মানে মনের ভিতরে এই প্রশ্নটা লাগতেছে যে যেহেতু বহুদিন হয়ে গেছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আমি তো ওর সঙ্গে খারাপ কাজ করছি। এখন যদি ও আমাকে বিয়ে করার জন্য আমারে ধরায় দেয় বা আমি বিয়ে করে ফেলবো, এজন্য যদি ও আমাকে ধরায় দেয়, আমি কি করব? আর আমি যে বিয়ে করব এটা তো জুলেখা জানে না। মানে আমার একটা ধারণা আরকি জুলেখা তো এটা জানে না। আমি তো ওকে আর বলি নাই। তা ও কি আসলে আসবে? এই চিন্তা ভাবনা করে মানে বসে আছি একটা গাছের নিচে ওখানে। ছোট্ট একটা গাছের নিচে এবং রাত্র প্রায় ৯টা কি ৯:৩০ পর্যন্ত আমি বসে আছি। আনুমানিক ৯:৩০ দিকে এই জুলেখা তখন আসছে, ছেলেটা সহ একটা হারিকেন হাতে। ছেলেটার হাতে একটা হারিকেন এবং জুলেখা ছেলেটার কাঁধে হাত দিয়ে কাঁধে ভর করে তখন আসছে। তো আসার পরে আমার তখন চাঁদের আলো ছিল মোটামুটি, বাইরে প্রখর চাঁদের আলো। তো গাছের নিচে দাঁড়ায় আছে, দাঁড়ায়া আমি ওর দিকে তাকানোর সঙ্গে, সঙ্গে আমাকে বলতেছে যে, অমুক তারিখ তো আপনার বিয়ে। তো আজকে এখানে কেন আসছেন?" যখন এটা বলছে যে, "অমুক তারিখ তো আপনার বিয়ে, আপনি এখন এখানে কেন আসছেন?" ভাই তখন তো আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। কিরে! আমার যে বিয়ে এটা তো ও জানার কথা না। কারণ এখান থেকে আমার নানু বাড়ি অনেক দূরে। আর আমার মামা, নানা এরা হয়তো জানতে পারে। কিন্তু ও তো জানার কথা না। ও কিভাবে জানবে? তো আমি তখন বললাম যে, "আমি আমার বিয়ে, অমুক তারিখ আমার বিয়ে, এটা তুমি কিভাবে জানলা?" ও বলে, "আমার দাদি আমারে বলছে।" আমি বললাম যে, "তোমার দাদি তোমারে বলছে? এটা কোন দাদি?" পরে বলে, "আপনাকে যে দাদির কথা বলছিলাম, ওই দাদি আমাকে বলছে যে, আপনার অত তারিখে বিয়ে, আপনি বিয়ে করে ফেলবেন। আর দাদি আমাকে এটাও বলছে যে, এই ছেলেটা তো ভালো না। আমি তোকে আগেও বলছিলাম। এরপরেও তুই ছেলেটার সঙ্গে কেন যোগাযোগ করলি? কেন কথা বললি? আমার দাদি আমাকে যা বলছে তাই সত্য হইছে। আপনি আমাকে ভোগ করছেন, আমারে নষ্ট করছেন এবং এখন আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলবেন, তাই তো?" আমি তখন নিচের দিকে তাকায় আছি। মানে আমি কি এখান থেকে দৌড় দিব? না মানে কি করব আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। ওই পিচ্চিটা তখন এখান থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি এটার সঙ্গে কথা বলতেছি। পরে আমি চিন্তা করলাম যে যাই হোক, যেটাই হোক, কথা তো আর বাড়াইয়া লাভ নাই। আমি তখন খুব করুণভাবে তার দিকে মানে তার হাতটা ধরে বলতেছি যে, "জুলেখা,
আসলে আমি খারাপ মানুষ এটা ঠিক আছে। তোমার কোন দাদি তোমাকে কি বলছে ওটা তো আর আমি জানি না। আর তুমি যে দাদির কথা বলতেছো এটা তো অলৌকিক এক দাদি। মানে এটা তো আমার কাছে মনে হয় জিন পরি। তো যাই হোক জুলেখা, আমি তোমাকে একটা কথা বলি। আমি তো বিয়ে করে ফেলতেছি। এজন্য আমি মানে তোমাকে কি বলবো, আমার নিজের অনেকটা খারাপ লাগতেছে। আর সবচেয়ে বড় কথা কি জুলেখা জানো? যে তুমি একজন অন্ধ এবং একজন প্রতিবন্ধী। সো এইভাবে একটা মানুষকে আমি কখনোই বিয়ে করতে পারি না। আর আমার পরিবার কখনোই এটা মেনে নিবে না। ও তখন আমাকে বলতেছে, তো আমাকে যদি বিয়েই না করবেন আর আপনার পরিবার যদি মেনেই না নিবে, তাহলে আপনি আমার ইজ্জত কেন নিয়ে গেলেন? আমার সঙ্গে এই কাজটা কেন করলেন? এবং ওর এই প্রশ্নটা যখন আমাকে করছে ভাই, আমি তখন একেবারে নত হয়ে গেছি। মানে আমি আর কি বলবো? আমি তখন বললাম, জুলেখা এটা তুমি ঠিক বলছো, এটা আমি অন্যায় করছি এবং এই অন্যায় করেছি বলেই কিন্তু আজ আমি তোমার কাছে এসেছি। যেহেতু আর কয়েকদিন পরে আমার বিয়ে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি যে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও এবং আমি আমাকে তুমি মাফ করে দাও এবং আমার জন্য তুমি দোয়া করো। ও আমাকে বলে, হ্যাঁ আমি জানি আপনার বিয়ের দিন তারিখ কবে হয়েছে, কি হয়েছে এবং আপনার বউ আমি দেখছি, আপনার বউ কিন্তু অনেক সুন্দর। আচ্ছা তুমি কিভাবে দেখলা? তুমি তো চোখেই দেখো না। ও বলে, আমি অনেক কিছুই দেখি। আমার দাদি আমাকে দুনিয়ার অনেক কিছুই দেখাইছে এবং আমার দাদি আমাকে আপনাকেও দেখাইছে। আপনিও কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং আমি কিন্তু আপনাকেও দেখছি। মানিক ভাই ওরে আধ্যাত্মিক কথাবার্তাগুলো শুনে আমি সিরিয়াসলি তখন অবাক হয়ে যাচ্ছিলাম, কি রে এগুলো কি বলে? ও নাকি আমাকেও দেখছে এবং ওর দাদি নাকি আমাকেও দেখাইছে। মানে ওর কথাবার্তাগুলো আমি ঠিক তখন বুঝতে পারতেছিলাম না যে ওটা কি বলে। তারপর আমি কোনো কিছু মানে কথা বাড়াইলাম না, না বাড়াইয়া বললাম যে, জুলেখা আমি তাহলে চলে যাই এবং আমার যেহেতু বিয়ে আমি আর এখানে সময় নষ্ট না করি, তুমি আমাকে মাফ করে দিও এবং ইনশাল্লাহ তুমি দেখে নিও যে তোমার থেকেও আমার থেকেও ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। ও তখন বলেছে, না আপনার থেকেও ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হবে না, আপনার সঙ্গে আমার বিয়ে হবে। এই কথাটা বলার পরে আমি আরো ভয় পেয়ে গেছি যে ওগুলো কি বলে, মানে খুব আজগুবি কথাবার্তা বলে। এরপরে বললাম যে, জুলেখা ঠিক আছে, তুমি তোমার ভাইরি নিয়ে বাড়িতে যাও, আমি তাইলে চলে যাই। ও তখন আমাকে বলে কি, যে আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বা অন্য কাউকে বিয়ে করবেন বা আপনার কয়েকদিন পর বিয়ে, তো আমার কাছ থেকে কি কোনো গিফট নিবেন না, কোনো উপহার নিবেন না? আমি বললাম যে, না আমার কোনো উপহারের প্রয়োজন নাই, তুমি দোয়া করো এতেই হবে। ও বলে, তা কি করে হয়? আপনার বিয়েতে আপনি আমাকে দাওয়াত দেন নাই, তাই বলে কি আমি আপনাকে উপহার দিব না? আমি আপনার জন্য একটা উপহার আনছি। আমি তখন বললাম যে, তুমি আমার জন্য কি উপহার আনছো, কি উপহার দিবা? ও বলে, হ্যাঁ আমি একটা উপহার আনছি, আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় লোক না, তো আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, কি উপহার দিবা দাও। পরে আমাকে বলে, এই উপহারটা আমি কোনোদিন দেখি নাই, এই উপহারটা আমি কখনো দেখি নাই, এটা আমার দাদি আমাকে দিছে। আমার যে দাদির কথা আপনাকে বলছি, যে দাদির শুধু আমি আর আমার আপন দাদি ছাড়া কেউ দেখে না, ওই দাদি আমাকে এই জিনিসটা দিছে এবং দিয়ে বলছে এটা যাতে আমি কখনো খুলে না দেখি বা এটা যাতে আমি কাউকে না দিই। এটা আমার দাদি আমাকে ভালোবেসে দিয়েছে এবং বলেছে এটা কাউকে না দেওয়ার জন্য। তো আজ আমি দাদির কথাকে অমান্য করে আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি এবং এটা কি আমি জানি না, তবে এটা আপনার বিয়ের উপহার আমার তরফ থেকে। যেহেতু আমার দাদি আমাকে এটা এইভাবে দিছে, ওর স্পেশাল কিছু হবে, সো এটা আপনি নিয়ে যান। এই কথা বলে লাল কাপড় দিয়ে পেঁচানো একটা মানে একটা ধলার মতো করে ও আমাকে একটা জিনিস দিছে। এটা খুব ভারী একটা জিনিস দিছে এবং দেওয়ার পরে এটা অনেকটা টেনিস বলের মতো, ওই যে টেনিস বল আছে না যেটা দিয়ে ক্রিকেট বল, অনেকটা লাইক ক্রিকেট বলের মতো এবং আকারে আরও অনেকটা বড়। তো এটা দিয়েও তখন বলতেছে যে, ঠিক আছে আপনি এটা তাহলে নিয়ে চলে যান। তা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন এটা তার হাত থেকে নিয়ে আমি হাঁটতেছি। এটা মোটামুটি অনেকটা ভারী। তো এরকম মানে চাঁদের আলো তো একদম প্রখর চাঁদের আলো। তো আমি অনেকটা দূরে আসার পরে মানে মনে মনে ভাবতেছি যে ব্যাপার কি, আমাকে এটা দিল এবং এটা এতটা ভারী কেন? এতটা ভারী কেন এটা? এটার মধ্যে কি আছে? মানে আমার নিজের মাঝে তখন প্রশ্ন জাগলো যে এটার মধ্যে কি আছে এবং এটা এত ভারী হবার কারণ কি? এরপরে খানিকটা দূরে আসার পরে তখন আস্তে আস্তে করে লাল কাপড়ে পেঁচানো ওই জিনিসটা আমি খুললাম এবং এটা খুলে এটার দিকে তাকায়া আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে এতটাই অবাক হয়ে গেছি যে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। অবশ্যই আপনি বুঝে গেছেন যে এটা কি। এত দামি একটা জিনিস, ওই কি এটা জেনে শুনে আমাকে দিয়ে দিল? ওকে জানে যে এটা এত দামি একটা জিনিস, এটা আমাকে কেন দিল? এবং এটার দাম তো মানে আমার বিটা বাড়ি নয়, আমার পুরো গ্রাম বিক্রি করলেও এটার দাম হবে না। মানে এটার দাম হবে না, এটা এত দামি একটা জিনিস, তো আমাকে এটা দিয়ে দিল। মানে আমি জাস্ট ভাই তখন অবাক হয়ে গেছি। তো ওরে তো আমি আর কোনো কিছু বলি নাই। আর ওর এখান থেকে তো চলে আসছি।
পরে আমি এটা নিয়ে কিভাবে যাব, মানে আমি যে যাব আমার তখনও ভয় লাগতেছে যে আল্লাহ এটা আবার আমার হাত থেকে পড়ে যায় বা কেউ নিয়ে যায়, বা ওর যে দাদির কথা বলে ওই দাদি তো একটা জিন, নাকি সে এসে সামনে আমার কাছ থেকে এটা নিয়ে যায়। আমি ওই রাতে আমার নানু বাড়িতে চলে গেছি, গিয়ে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমি কিন্তু রাতে ঘুমাইতাম। আমি এটাকে কোন জায়গায় রাখবো, আবার রাতের বেলায় মামাতো ভাই দেখে ফেলে কিনা, বা এটা কেউ নিয়ে যায় কিনা, আমি সারাটা রাত এটা নিয়ে বসেছিলাম, আমি ঘুমাই নাই। আবার আমার সবচেয়ে বড় ভয় ছিল কি, যে ও বলছিল তো ওর দাদি জিন, ওই জিন মহিলা আবার এসে আমার কাছ থেকে নিয়ে যায় কিনা, এটাই আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরও আমি সারাটা রাত ঘুমিয়ে এটা নিয়ে আমি সারা রাত বসেছিলাম। এবার ভাবতেছি এটা আমি কি করব, এটা আমি কি করবো, এখন কি আমি বিয়ে করব না বিয়েটাই বন্ধ করে দেবো, মানে এটা হাতে পাওয়ার পরে আমি বিয়ে করবো কিনা এই নিয়ে আমি সংকোচে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, এরপরে আমি যথারীতি এটা নিয়ে চলে গেছি বাড়িতে, মানে সকালবেলা বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে এটা কোন জায়গায় রাখবো, মানে রাখবোটা কোন জায়গায়, কি আবার দেখে ফেলে, আমি খুবই আমার পার্সোনাল একটা গোপন জায়গায় আমি তখন এটাকে লুকিয়ে রাখি। লুকিয়ে রাখার পরে আব্বা আম্মা কিন্তু কাউকেই বলি নাই, আমার আব্বা আম্মা কাউকে এই বিষয়ে বলি নাই। এবং একটা পর্যায়ে আমার বিয়ের তারিখ হয়ে গেছে, মানে বিয়ের দিন তারিখ আসছে। তো সেদিনও আমি মানে এটা হাতে পাওয়ার পরে আমি কেমন জানি একটু অন্যরকমই হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতাম না, এবং সবসময় চিন্তা করতাম যে এটা আমি কী করবো, এটা আমি কোথায় রাখবো, এটা আমি কাকে দেবো, খালি এগুলো ভাবতাম। এর একটা পর্যায়ে তখন আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন এই জিনিসটাকে লুকিয়ে লুকিয়ে রাখতেছি। রাখতে 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 আমি তখন একজন স্বর্ণকারের সহযোগিতায়, মানে সহযোগিতায় বলতে কি, আমি ওই স্বর্ণকারের দোকানে প্রথমে কাজ নিই, কারণ এটা তো ভাঙা বা ওভাবে তো এটা বিক্রি করা যাবে না, এটা তো একটু একটু করে বিক্রি করতে হবে। তো তারপর আমি স্বর্ণকারের দোকানে যাই এবং তার ওখানে গিয়ে আমি আপাতত এই কাজগুলো শিখে 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 আমি তখন এটাকে নিজেই এটাকে কাটি। আমি এটাকে কাটাকাটি করে করে আমি এরকম টুকরো টুকরো করি। তো কয়েকটা টুকরো করার পরে আমি তখন এই স্বর্ণকারের সঙ্গে প্রথমে আমি একটু মানে খোলামেলা করে না বলে একটু লুকায়িতভাবে বলি যে আমার কাছে এরকম এরকম কিছু কয়েক টুকরা স্বর্ণ আছে, আমি এগুলো বিক্রি করতে চাই, তা কীরকম দাম দিবা। ওই তখন আমারে বলে যে আমি তো আর স্বর্ণ কিনি না, তবে বড় বাজারে যে স্বর্ণ কিনে আমি তার সঙ্গে তোমার কথা বলাই দিব। তো এরপর ওর সঙ্গে আমার কথা বলাই দেওয়ার পরেই আমি তখন এই স্বর্ণগুলো মানে এই টুকরোগুলো বিক্রি করতে শুরু করছি। এবং আমি খুব টেকনিক্যালি মানে খুব চালাকি করে এই মানে বিক্রি করতেছি। এবং এরকম করতে করতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেক টাকা, মানে আমার তখন আর কোনো অভাব নাই, আমার টোটালি আর কোনো অভাব নেই, আমি তখন একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ। তো এই বিষয়টা কিছুটা আমার বউ, আমি এরপর যাকে বিয়ে করেছিলাম আর কি, আমার বউ লাকি, লাকি তখন বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে। তো লাকি আমাকে জিজ্ঞেস করছিল যে মানে এই যে এগুলা আপনি কিভাবে পাইছেন বা কি। আমি তখন আমার বউকে একটা কথাই বলছিলাম যে এইটা আমাকে একটা জিনে দিছে, মানে আমি জলেখার কথা বলি নাই, বলছিলাম যে একটা জিনের মাধ্যমে আমি এটা পাইছি, ওই জিনে আমাকে দিছে, আমি এটা এই জন্য পাইছি। তো এই বলে বলে তখন এই এই জিনিসগুলো পাই আমি পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছি। তো এরপরে আমি চট্টগ্রাম শহরের দিকে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করি, যেহেতু আমার হাতে অগাধ পুঁজি আছে, আমার এলাকার লোকের সহযোগিতায় আমি তখন কিছু গার্মেন্টস লাইনে কিছু ব্যবসা করতেছি, কিছু কিছু ব্যবসা শুরু করি। এবং ব্যবসা করতে করতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা জমি কিনবো, ওখানে একটা জমি কিনবো এবং একটা জমি কিনে একটা বাড়ি বানাবো। ওই মুহূর্তটাতে আমি কিন্তু লাকিকে অসম্ভব রকমের ভালোবাসতাম। আমার গোটা পৃথিবী একদিকে ছিল, লাকি একদিকে ছিল। লাকি যা বলতো আমি তাই করতাম, মানে আমি ওকে এত বেশি পছন্দ করতাম। এরই মাঝে আমার ঘরে আমার একটা ছেলের সন্তানও হয়, আমার একটা পুত্র সন্তান হয় এরই মাঝে। তখন এই পুত্র সন্তানটা হওয়ার পরে আমি তখন জমিটা কিনবো। তো জমিটা কিনবো পরে আমি কিন্তু আমার বউকে বলছিলাম যে, আমার বউ আমারে বলছিল যে মানে আমার কিন্তু আমার ছেলে বাবু অনেক পছন্দ, অনেক অনেক পুরুষের হয় না যে মেয়ে পছন্দ, আমার কিন্তু ভাই ছেলে পছন্দ, আমি একটু উল্টা টাইপের মানুষ। তা আমি আমার বউকে বলছিলাম যে যদি আমার একটা ছেলে হয় তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দিব। এটা আমি আমার বউ লাকিরে বলছিলাম। তো এটা বলার পরে যখনই আমার একটা ছেলে হয়েছে, ওই তখন আমার বলতেছে যে তুমি তো আমারে বলছিলা যে যদি একটা ছেলে হয় তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে তাই দিবা, তুমি কি আসলেই দিবা? আমি বললাম হ্যাঁ, তোমাকে যদি আমি আগে কথা দিয়েছিলাম তাহলে দিব না কেন, অবশ্যই দিব। ও বলে তাহলে যদি দিয়েই থাকো, তুমি এখন চট্টগ্রামে যে বাড়িটা কিনতেছো, যে জায়গাটা কিনতেছো, এই জায়গাটা তুমি আমার নামে কিনো। আমি বললাম যেটা তুমি কি বলতেছো? ও আমাকে বলে হ্যাঁ, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কিন্তু ভাইয়া মানে ওরা মানে খুব ভালোবাসে। আমি বলি যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। বলে যদি বিশ্বাস করো তাহলে বাড়িটা তুমি আমার নামে কিনো, মানে জায়গাটা আমার নামে কিনো। পরে আমি একটা চট্টগ্রাম শহরের ভিতরে একটা জায়গা কিনি বহু টাকা দিয়ে, মানে এবং বাড়িটা কেনার পরে আমি তখন এই বাড়িতে বিল্ডিং উঠাবো।
তো আমি যথারীতি যেহেতু গার্মেন্টস লাইনে ব্যবসা করি, নিজের একটা গার্মেন্টস আছে এবং এই লাইনে ব্যবসা করতেছি। আবার আমার এক্সট্রা অনেক পুঁজি আছে, সবকিছু মিলে আমি তখন ব্যবসা করতেছি, তার পাশাপাশি বাড়িটা নির্মাণ করতেছি। এভাবে আমি প্রায় 4 তলা পর্যন্ত সম্পূর্ণ করে ফেলি। আর এরই মাঝে আমি কিন্তু আর কখনো জুলেখার সঙ্গে যোগাযোগ করি নাই। ওর কাছে গেলে আবার কোন বিপদে পড়ে যায়, ওই যে তোর সঙ্গে এখন দাদি আছে বলতেছে, ওই দাদিকে দিয়ে আবার আমার কোন বিপদে ফালাই দেয়, এই ভয়ে কিন্তু আমি আর জুলেখার কাছে যাই নাই। আমি তখনই চট্টগ্রাম শহরে ফুললি চলে আসি এবং আসার পরেই আমি এই বাড়ির কাজ করতেছি। একটা পর্যায়ে আমার 4 তলা বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন আমার একটা গার্মেন্টস এবং পাশাপাশি কিছু দোকানপাটের ব্যবসা আছে এবং এই সঙ্গে আমার হচ্ছে আপনার বাড়িটা আছে। তো আমার ব্যবসা-বাণিজ্য থেকে কিন্তু অত বেশি লাভ হয় না। আমি কিন্তু ব্যবসা-বাণিজ্যের আপনার এই ইয়েটা অত ভালো বুঝি না, ব্যবসার লাইনটা অত ভালো বুঝি না। কিন্তু তারপরেও যেহেতু পুঁজি আছে, লাভ না হইলেও ওই পুঁজি দিয়ে আমি তখন চালায় যাইতাছি। এভাবে করতে প্রায় অনেক দিন কেটে গেছে। তো তখন আমার এরপরে আমার আরো ২ টা মেয়ে হয়। সো আমার ১ টা ছেলে ২ টা মেয়ে। তো বড় ছেলেটা তখন স্কুলে যাইতো, ওর স্কুলে ভর্তি করাইছি। তো স্কুল বাসে করে ওরে পাঠাইতাম, স্কুল বাসে করে ও যাইতো। এটা আসলে খুব খারাপ লাগতো। অনেক সময় বাস আসতো না, বৃষ্টি বা কাদা হলে বাস আসতো না। আবার বাসে করে আমার ছেলে চাইতো না। ওই যে স্কুলে ভর্তি করাইছিলাম, এটা মোটামুটি সব বড়লোকের ছেলেরা পড়াশোনা করে। আমার ছেলে আমাকে বলতেছে যে, "আব্বু আমাদেরকে গাড়ি কিনে দাও।" সবার গাড়ি আছে, আমার বন্ধুরা সবাই গাড়ি দিয়ে স্কুলে যায়, আমিও গাড়ি দিয়ে স্কুলে যাবো, তুমি আমার গাড়ি কিনে দাও। তো আমার ছেলে যেহেতু এরকম করে বলতেছে আর মেয়ে ২ টাও ছোট, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি একটা গাড়ি কিনি। তো আমি তখন একটা গাড়ি কিনছি। তো গাড়ি কেনার পরে আমার বউরে আমি কিন্তু ড্রাইভিং শিখাইছি। আমার বউকে আমি ড্রাইভিং শিখেছি, আমার বউ তখন ড্রাইভ করতো, বাচ্চা নিয়ে যাইতো, আনতো, বা আমি নিজেও একটা সময় ড্রাইভিং শিখে আমি নিজেও ড্রাইভ করি। তো এরকম করে মোটামুটি প্রায় আমার ছেলেটা তখন ক্লাস 6 থেকে ক্লাস 7 এ পড়ে। তো বাচ্চারা যখন ক্লাস 7 এ পড়ে, আমার ওয়াইফ তখন স্বাস্থ্য অনেক বেড়ে গেছে। তো নিচে ২ টা মেয়ে আছে, এই ২ টা মেয়ে আবার স্কুলে পড়ে, ছোট ২ টা মেয়ে আছে, ওরা স্কুলে পড়ে। বড় ছেলেটা তখন 6 কি ক্লাস 7 এ পড়ে, এরকম আরকি। স্কুলে পড়াশোনা করে এবং ২ টার স্কুল ২ জায়গায়। তো আমার বউয়ের পক্ষে ২ টা বাচ্চাকে স্কুলে নিয়ে আসা যাওয়া ওর জন্য খুব কঠিন হয়ে যায় এবং তার পাশাপাশি ঘরে রান্না-বান্না থেকে শুরু করে বাকি কাজও তো বউকে সামলাতে হয়। আমার বউ মোটামুটি অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল। ওর পক্ষে সম্ভব হচ্ছে না যে এতগুলো কাজ একসঙ্গে করা। পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ দিলে তো আমার টাকার কোনো অভাব নাই। আল্লাহ তো আমাকে ভরপুর টাকা দিছে, আমি একটা কাজ করি, আমি একটা ড্রাইভার রেখে দেই। যদিও আমাদের বাসায় একটা কাজের মেয়েও কিন্তু ছিল না। আমার বউ সব কাজ করতো এবং ও কাজ করতে খুব পছন্দ করতো। ঘরের কাজটা সবও অনেক পছন্দ করে। বাইরের লোক দিয়ে কাজ করাবো, বেডরুম পরিষ্কার করাবো, রান্না-বান্না করাবো, এটা আমার বউয়ের পছন্দ ছিল না। যার কারণে তখন আমার বউ নিজেই সবকিছু করতো। তো একটা পর্যায়ে আমাকে বলতেছে যে, "একটা কাজ করেন, আপনি এই একটা ড্রাইভার রেখে দেন। কারণ ড্রাইভারটা খুব জরুরি হয়ে গেছে। মেয়ের স্কুল, ছেলের স্কুল। আমি একা এত সব কভার করতে পারি না। একটা ড্রাইভার হলে ভালো হয়।" পরে আমি একটা ড্রাইভার রাখলাম। ড্রাইভারটার বাড়ি ছিল আপনার নোয়াখালীতে। নোয়াখালী কি কুমিল্লা আমি জানতাম না। ও বলছিল নোয়াখালী, এরকম আরকি। তো আমি ড্রাইভারটা তখন রাখলাম। রাখার পরে ড্রাইভারটাও যথেষ্ট ইয়াং ছিল। ওই তখন আমার বাচ্চাদেরকে স্কুলে নিত, আনতো, বা আমার বড় ছেলের সঙ্গে ওই ড্রাইভারের একটা ভালো সম্পর্ক হয়। আমার বড় ছেলে আবার ড্রাইভারটাকে ছাড়া কিচ্ছু বুঝে না এবং ও ড্রাইভারকে ড্রাইভার বলে না, চাচ্চু বলে আরকি। তো ওই ড্রাইভারটা এতটা ভালো যে আমাদের বাসায় আসতো, আমাদের সঙ্গে খাবার-দাবারও খাইতো। আমার ওয়াইফ বা আমি এতে কোনো কিছু মনে করতাম না। যেহেতু আমাদের বাসার একটাই ড্রাইভার এবং সে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, আমি আর তার কোনো কিছু মনে করি না। আর ওই সময়তে আমার ওয়াইফ কিন্তু আমাকে আমার ফ্যামিলির কাছ থেকে আলাদা করে ফেলে। আমার ভাইয়ের সম্বন্ধে আমাকে কথা বলতো, আব্বা-আম্মার সম্বন্ধে বলতো। এই যাই বলে আরকি, আমাকে এইসব বুঝাইতো সবসময়। আমি আমার বড় ভাইরে কিন্তু আমি একদিন অপমান করে আমার বাসা থেকে বের করে দেই। তাও আমার ওয়াইফের কথায়, এবং খুব তুচ্ছ একটা বিষয় নিয়ে আমি ভাইকে বের করে দেই। এভাবে আমি আমার পরিবারের মনে অনেক কষ্ট দেই। আমার আব্বা-আম্মা যারাই আছে সবার মনে আমি কষ্ট দেই এবং সবাই আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমার সঙ্গে কথা বলে না এবং সবাই বলে আমি হঠাৎ করে বড়লোক হয়ে গেছি। এজন্য আমি আর কাউকে মূল্যায়ন করি না। এই করতে একটা সময় হইছে কি, আমি আপনার একটু দেশের বাইরে যাবো। আমার ব্যবসায়িক একটা কাজে আমি সিঙ্গাপুরে যাবো। তো সিঙ্গাপুরে আমি যাবো, সবকিছু ঠিকঠাক করছি। আমি সিঙ্গাপুরে গেছিলাম। সিঙ্গাপুরে যাওয়ার পরেই আমি সিঙ্গাপুরে আপনার ১৪ দিন ছিলাম। ১৪ দিন সিঙ্গাপুর থাকার পরে ১৪ দিন পরে আমি বাড়িতে ফিরে আসছি। বাসায় আসছি। বাসায় আসার পরে তখন আমি দেখলাম কি, এই গ্যাপটাতে ১৪ দিনের গ্যাপে আমার বউ কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে কি, যে আমার বাসায় যে ড্রাইভারটা আছে, ড্রাইভারটার সঙ্গে খুব ক্লোজ এবং এতটাই ক্লোজ যেটা একজন স্বাভাবিক মানুষের দৃষ্টিতে একটু সন্দেহজনকই মনে হবে। আর আমি যেহেতু খারাপ মানুষ ছিলাম একটা সময়, আমি তো বুঝি যে কোনটা কী ধরনের সম্পর্ক।
তা আমার বউর এই সম্পর্কটা আমার কাছে তখন ভালো মনে হচ্ছিল না। মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমার বউ সম্ভবত কোনো পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। ড্রাইভারের তার সঙ্গে কথাবার্তা বা আচার-আচরণ, ড্রাইভারের সবকিছু তখন বেশ সন্দেহজনকই লাগতেছিল। তা আমি তখন আমার বউরে বললাম যে, "তুমি ড্রাইভারের সঙ্গে এতটা কেন মিশো? এবং ড্রাইভারের সঙ্গে এতটা মিশা তো ভালো না। ও তো আমাদের বাসার ড্রাইভার, ও তো আমাদের রক্তের কেউ না। আমার নিজের ভাইরা যদি বাসায় আসে তুমি তাদেরকে অপমান করে বের করে দাও। আমার আব্বা-আম্মাকে অপমান করো। অথচ এটা একজন ড্রাইভার, তুমি তার সঙ্গে এভাবে মিশো।" আমার বউ তখন আমাকে বলতেছে, "আমি তো এই ড্রাইভারকে ভাই ডাকছি।" আমারে বলে, "আমি তো এই ড্রাইভারকে ভাই ডাকছি, ওরে আমি ধর্মের ভাই ডাকছি।" তুই যেহেতু বলছে ধর্মের ভাই, আমি তখন আর বিষয়টাতে আর যেটুকু আমার মনে সন্দেহ ছিল আরকি, এই সন্দেহটাও মোটামুটি আমার তখন কাইটে গেছে। কাইটে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে ঠিক আছে, ও যেহেতু ওর মতো করে করতেছে, ও ওর মতো করে করুক। আমি আর কোনো কিছুতে বাধা দিলাম না। এরকম করে দিন রাত কাটতে একটা সময় হঠাৎ করে আমার বউ গর্ভবতী হয়। তখন আমার ১ টা ছেলে এবং ২ টা মেয়ে আছে। এবার যখন ও গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরেই মানে আপনাকে কি বলবো আরকি, আমার আরেকটা ছেলে সন্তান হয়। এটা আমার ৪র্থ তম। এবং এই ছেলেটা হওয়ার পরে আমার ছেলেটা যখন দুনিয়াতে আসে, আসার পরে ভাই আমার ছেলেটার চেহারা আমার কাছে আসার পরে মানে ছোট সময় তো আসলে বাচ্চাদেরকে ওভাবে চেহারা বোঝা যায় না। কিন্তু তারপরও আমার সন্দেহ লাগতো যে এটা আমার ছেলে না। মানে কেন যেন আমার ভিতরে এই সন্দেহটা লাগতো যে না, এটা আমার ছেলে না। আর আমার ছেলে হলে চেহারা এরকম কেন? এরকম করে সময় যত সামনের দিকে যাচ্ছে, বাচ্চাটাও আস্তে করে চেহারার পরিবর্তন হচ্ছে। একটা সময় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার এই বাচ্চার চেহারাটা অবিকল আমার বাসায় যে ড্রাইভার আছে ওই ড্রাইভারটার মতো। এবং ড্রাইভারটা বহু বছর ধরে আমার বাসায় চাকরি করে। আমি কিন্তু ওরে বিদায় করার জন্য অনেক চেষ্টা করতেছি। এবং ওকে যেদিন আমি বিদায় করে দিব বা নতুন ড্রাইভার নিব এটা বলতেছি, আমার বউ তখন ক্ষেপে যায়। আমার বউয়ের একটাই কথা যে ড্রাইভার যদি বিদায়ও করো, ও আমাদের বাসায় থাকবে। নতুন ড্রাইভার নিলে নতুন ড্রাইভারে নতুন ড্রাইভ করবে, কিন্তু আমাদের বাসায় থাকবে। মানে ও আমার ধর্মের ভাই। এক কথা আমার ধর্মের ভাই, ও আমার বাসায় থাকতে হবে। এরকম করে একটা পর্যায়ে তখন আমার কাছে তখন আমার কাছে ডাউট লাগলো যে না, এই বাচ্চাটা আমার না। তো এরকম করতে সন্দেহের বশবর্তী হয়েই আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাটার ডিএনএ টেস্ট করাবো আমার সঙ্গে। এবং আমি তখন এই বাচ্চাটার ডিএনএ টেস্ট করাই আমার সঙ্গে, এবং ডিএনএ যখন আমি রিপোর্ট পাই তখন আমি বুঝতে পারি যে আমার এই বাচ্চাটার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করে নাই। মানে আদতে মূলত এই বাচ্চাটা আমার না। এটা আমার ৪র্থ ছেলের কথা বলতেছি, সবচেয়ে ছোটটা। তো যখন আমার সঙ্গে বাচ্চাটা ডিএনএ ম্যাচ করে নাই, আমি তখন বুঝে গেছি যে এই বাচ্চা আমার না। এবং এই বাচ্চার চেহারা অবিকল আমার বাসায় যে ড্রাইভার আছে, আমার বাসার ওই ড্রাইভারের মতো। তখন আমি চিন্তা করছি যে আর যাই হোক, যেটাই হোক, এই বাচ্চার সঙ্গে তো আমি আর থাকবো না। মানে এই ওয়াইফের সঙ্গেও থাকবো না। এই নিয়ে আমাদের মাঝে শুরু হলো ঝগড়া। অশান্তি তখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে ভাই, তখন মনে হয় যে শান্তি যেন সোনার হরিণ। শান্তি যেন সোনার হরিণ, খেতে গেলে ঝগড়া, বাইরে গেলে ঝগড়া, শুইতে গেলে ঝগড়া। ও আমার গায়ে হাত তুলে আমাকে লাথি মারে। যখনই আমি এই কথা বলি যে বাচ্চার সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করে না বা এটা আমার বাচ্চা না, এগুলো বললে আমার সঙ্গে ঝগড়া করে। গায়ে হাত তুলে আমাকে মারে, ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। "তুই বাসা থেকে বেরিয়ে যা, তোর কি? তোর এই বাসাতে কিছুই নেই। এই বাসা আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, তোর কি? তুই এখান থেকে বেরো।" মানে এগুলো করে ও আমাকে প্রতিনিয়ত বাসা থেকে বের করে দিচ্ছে। এবং প্রতিনিয়ত বাসা থেকে বের করে দিচ্ছে যে, "তুই এই বাসায় থাকবি না। তোর এই বাসায় থাকার কোনোই অধিকার নাই। এই বাসায় তুই থাকবি না।" আমাকে বাসা থেকে বের করে দেয়। তো আমি তখন ওরে যতই বলি যে, "তুমি আমার সাথে এগুলো কেন করতেছ? আমি তোমার সম্বন্ধে তোমার নামে বাড়ি কিনে দিছি। তুমি এই কারণে কি এরকমটা করতেছ?" ও বলে যে, "না, বাড়ি কিনে দিলে দিছিস তো তাতে কি হইছে? আমি তোর সঙ্গে সংসারই করব না।" এবং এরকম করে ঝগড়াঝাটি, সংসার করবে না বলে কিন্তু আমাকে ছাড়তেছে না। এবং আমার চোখের সামনে ও ড্রাইভারের সঙ্গে যা করতেছে, যেটা ভাই আমি নিজের চোখে দেখতেছি। মানে এটা একজন পুরুষ হিসাবে সহ্য করা যে কতটা কঠিন, আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। বা আ বা মানে আমার তখন এতটাই কলিজা ফেটে যাচ্ছিল ভাই, আমি রাতের বেলায় ঘুমোতে পারতাম না। যে আমার স্ত্রী আমি জানি যে অন্য কারো সঙ্গে লিপ্ত, বাট আমি তাকে ছাড়তে পারতেছি না। ছাড়তে পারি না। আমার ৩ টা সন্তান আছে, ৪ টার কথা বাদই দিলাম। আমার ৩ টা ছেলে, মানে ২ টা মেয়ে আছে, ১ টা ছেলে আছে। আমার ছেলে-মেয়েগুলোর জীবন কী হবে? আমি নতুন একটা বিয়ে করতে পারবো এবং আমার বাচ্চাগুলোকে কি তার মায়ের মতো করে অন্য কোনো মেয়ে দেখবে? আমি শুধু বাচ্চাগুলোর চিন্তা করতে ভাই তখন খুব টেনশনে পড়ে গেছি। খাওয়া-দাওয়া, ঘুম আমার সবকিছু তখন বন্ধ। আমি প্রতিদিন ডাক্তারের দোকান থেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতাম। আর ও আমাকে মারতো, প্রচুর মারতো। এত পরিমাণে আর আমারে টর্চার করতো, আমার গায়ে হাত তুলতো। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কোনো স্ত্রী যে তার স্বামীকে এভাবে মারতে পারে। মানে ও কথায় আমার ছেলে-মেয়ের সামনে পর্যন্ত আমাকে জুতা দিয়ে পিটাইতো। আমার বাচ্চাদের সামনে আমারে জুতা দিয়ে ও মারতো। এবং এরকমও হতো যে মাঝে মারতে ব্লাড পর্যন্ত বের করতো, রক্ত পর্যন্ত বের করতো। আমি কিচ্ছু বলতাম না।
এরকম করতে করতে একদিন আমি বাসাতে আসছিলাম, মানে বাইরে থেকে আসছিলাম, কিন্তু আমার যে ২ টা ছেলে, মানে একটা ছেলে আর ২ টা মেয়ে আছে, তারাও কিন্তু তার মার পক্ষে। এই বাচ্চাগুলো কিন্তু আমার পক্ষে না, এবং বাচ্চাগুলো আমার মানে আমার ওয়াইফের পক্ষে। এই করতে করতে আমার একটা গ্রামের না ঠিক আর কি, গ্রামেই পরিচয় আমাদের। আমার একটা বন্ধু আছে শহরে আর কি, ও নিজেও ব্যবসা বাণিজ্য করে। আমি তখন ওর সঙ্গে আমার এই কথাগুলো বললাম যে, দোস্ত এই ঘটনা, আমি তো এই নির্যাতনার ভিতরে আছি, আমি কী করব? আমার বন্ধু তখন আমাকে একটা সুন্দর কথা বলছে যে, তোর কি মনে হয় এই যে তোর কোটির কোটি টাকা, তোর এত সয় সম্পত্তি, এসবের মাঝেও কি তোর কোনো সুখ আছে? আমি বললাম, না বন্ধু, আসলে আমার কোনো সুখ নেই। ও আমাকে বলে যে, একদিন আমাকেও দেখাচ্ছিল যে রাত্রিবেলায়, তখন প্রায় ৯:৩০ মতো বাজে, একজন রিক্সা ড্রাইভার নিউজ পেপার মুখে দিয়ে শুয়ে এত সুন্দর করে ঘুমাচ্ছে ভাই। মানে এই দৃশ্যটা, মানে আমি যখন এই রিক্সা ড্রাইভারের ঘুমানোর দৃশ্যটা দেখলাম, আমার কাছে তখন মনে হলো যে পৃথিবীর সমস্ত সুখ এখানে আছে। অথচ আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমি রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে পারি না। আমার বউ আমাকে জুতা দিয়ে মারে, আমার সন্তানের সামনে আমার স্ত্রী আমার গায়ে হাত তোলে, এবং আমার চোখের সামনে আমার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আছে। ঘুমের ওষুধ ছাড়া আমি কোনোভাবেই দু চোখে ঘুম আনতে পারি না। অথচ একজন রিক্সা ড্রাইভার কত শান্তিতে ঘুমাচ্ছে, তার মানে এই রিক্সা ড্রাইভার আমার থেকেও সুখী। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে বাড়ি 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 আর জায়গা করতে করতে আমি একটা সময় আত্মহত্যা করে মরে যাব। আমার জীবনে যা আছে, যেটা আছে, আমি এই সংসার আর রাখবো না। তো পরে আমি আমার বড় ছেলেকে, মানে আমার যে বড় ছেলে, ওরে বললাম, আমার বড় ছেলের নাম হচ্ছে তন্ময়। আমি তন্ময়রে বললাম যে, বাবা রে, এমন এমন ঘটনা তোর আম্মা করতেছে, এখন তোর কি মনে হয় যে আমি তোর আম্মার সঙ্গে থাকতে পারি? আমার ছেলেটা তখন খুব মানে অনেক বড়, সুতরাং ওর কাছে তো আর কথা লুকাইলাম না, খুব ক্লিয়ারলি বললাম যে, বাবা তুই কি বলিস? তুই তো ১০ জনের সঙ্গে চলাফেরা করিস, বা সবার সঙ্গে তোর একটা সম্পর্ক আছে। ওই তখন আমাকে বলতেছে, আব্বা তুমি খারাপ। মানে আমার ছেলে আমারে বলে আমি খারাপ। কিরে আমি খারাপ কেমনে হইলাম? হ্যাঁ তুমি খারাপ। তুমি আমার কথা শোনো না, আমার সম্বন্ধে বাজে কথা বলো, আম্মা এরকমই না, আম্মা এরকম মহিলা না, তোমার লজ্জা করে না, তুমি তোমার নিজের বোন নামে এরকম বাজে কথা বলতেছো। মানে আমার ছেলে আমার বিপক্ষে গিয়ে তখন আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করতেছে, যা ঠিক বলার মতো না। তখন একটা সময় চিন্তা করলাম যে, আরে আমি তো আমার ছেলের সুখের জন্য, আমার মেয়ের সুখের জন্যই এই খারাপ মহিলাটাকে ধরে রাখছি আমার জীবনে। তো আমার ছেলে মেয়েও তো আমার না। আমার মেয়েরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। একটা সময় আমি রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে বাসায় আসা বন্ধ করে দিছি। নিজের ব্যবসা বাণিজ্যগুলো দেখতাম আর বাসায় আসতাম না। আমি বাসায় আসি না, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ একটা বারের জন্য আমার খবর নেয় না যে আমি কোথায় আছি, আমি কোন জায়গায় আসছি, আমি কেন বাসায় আসি না। প্রায় আপনার ২ মাস অতিবাহিত হয়ে গেল। আমার সন্তানের আমার কোনো খবর নিল না। আমার আদরের স্ত্রী আমার কোনো খবর নিল না। আমার কাছে তখন মোবাইল ফোন আছে। আমার মোবাইল ফোন আমাকে একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো না যে আমি কোথায় আছি। পরে চিন্তা করলাম যে আমি কাদের জন্য করতেছি। আসলে মানে আমি একটা অপদার্থ। এই চিন্তা করে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার এই বউর সঙ্গে সেপারেট করে ফেলবো। বাড়ি ও নিয়ে গেছে, নিয়ে যাক, আমি আর এই বউর সঙ্গে থাকবো না। পরে আমি আমার বউর সঙ্গে তালাক দিয়ে দিই আমার বউকে। সন্তানটা আর আমার কাছে আসে না, তার মায়ের কাছে রয়ে গেছে। এই বউটারে তালাক দেওয়ার পরে আমি তখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, ব্যবসা বাণিজ্য সামলাচ্ছিলাম। তো আমার যে কারখানায় আছে, আমার কারখানায় একটা মেয়ে আপনার সুপারভাইজার, তার নাম হচ্ছে কি আপনার মারিয়া। ওই সুপারভাইজার, লাইন সুপারভাইজার, এই লাইন সুপারভাইজার মেয়েটা মানে খুব ভালো ছিল, মানে লাইনে সুপারভাইজারি করতো। তো যে কোনোভাবে হোক মেয়েটার সঙ্গে আমার পরিচয়। আমি কিন্তু আমার ওই গার্মেন্টসের মালিক, আমি কিন্তু মূল মালিক। তারপরে আমার এই মারিয়ার সঙ্গে আমার তখন সম্পর্ক বলতে কথাবার্তা হতো, কিন্তু আমি ছিলাম মালিক। আমার গার্মেন্টসে পিএম ছিল, জিএম ছিল, মানে আপনার মানে এরকম পোস্টে লোক ছিল, আমি কিন্তু সবার সিনিয়র। এরপরে মেয়েটা কীভাবে জানি আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, বা ফোন নাম্বার আদান প্রদান হয়। তখন সে আমাকে আমার গার্মেন্টসের ডিটেলস বলতো, বা গার্মেন্টস সম্বন্ধে যেই, তখন কিন্তু আমি অন্য ব্যবসাগুলো ছেড়ে দিই, শুধু গার্মেন্টস ব্যবসাটাই করি। আমাকে সব কিছু জানাইতো যে স্যার এটা এমন, ওইটা এমন। তো এরকম করে সব কিছু বলতে বলতে আমার যে ভিতরের যে একটা কষ্ট, আমি তখন এই মারিয়ার সঙ্গে আমার কষ্টের বিষয়টা শেয়ার করি যে, মারিয়া আমার জীবনে তো এরকম কষ্ট, আমি তো টাকা দিয়ে কী করবো, আমার কোথাও সুখ নেই। তো মারিয়া আমারে বলে যে, স্যার কষ্ট পাবেন না, আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। তখন আমি আলাদা থাকি, ব্যাচেলার থাকি। তো ও তখন করতে গিয়ে মাঝে মাঝে রান্না করে আমার জন্য নিয়ে আসতো যে, স্যার এটা আমি আপনার জন্য রান্না করে আনছি। আমার কিন্তু তখন কাজের লোকও ছিল না। তো আবারও আইসা আমার জামা কাপড় ধুয়ে দিত, আমি কি খাবো, স্যার আপনি কি খাবেন, মানে খুব মানে আমার প্রতি তার খুব আন্তরিকতা, খুবই টান, খুবই ভালোবাসা। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার নিজের ভিতরে তখন মনে হলো যে এটার সম্ভবত আমার সুখের ঠিকানা।
এই মারিয়া সম্ভবত আমি যে সুখের আশায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, এই মারিয়া হয়তো আমাকে সেই সুখ টেনে দিতে পারে। আমি হয়তো মারিয়ার সঙ্গে থাকলে সুখে থাকতে পারি। আমি এই চিন্তা ভাবনা করে আমি তখন এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি মারিয়াকে বিয়ে করব। মারিয়াকে বিয়ে করবো এবং মারিয়াকে বিয়ে করলে আমার জীবনে সুখ আসবে। এই ভেবে আমি তখন মারিয়াকে বিয়ের প্রস্তাব দিলাম এবং প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়া আমার প্রস্তাবও গ্রহণ করলো। এই মারিয়ারও আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু যে কোনোভাবে হোক ওর তালাক বা ডিভোর্স হয়েছে, ওর কোনো সন্তানাদি নেই। ও আমার গার্মেন্টসের সামান্য একজন আপনার লাইন সুপারভাইজার, যাদেরকে বলে এক কথায় সুপারভাইজারে ছিলেন। আমি মারিয়াকে তখন বিয়ে করি। বিয়ে করার পরে আমার গার্মেন্টস তখন এই মারিয়াই বেশিরভাগ দেখাশোনা করতো। ও যেহেতু এই লাইনে এক্সপার্ট ছিল, ওই সব দেখতো। এরকম করতে করতে একটা সময় আমাকে বলতেছে যে তোমার ওয়াইফ এইভাবে ড্রাইভারের সঙ্গে মিলামেশা করতেছে, থাকতেছে, বাড়িটা তো তোমার, জমিটাও তো তোমার, তুমি মামলা করো। মানে মারিয়া বলতেছে। আমি বললাম যে ধুর, আমি এই মামলা টামলা করে কি করব, আমার এই মামলা টামলার দরকার নাই, আমি এই মামলা হামলা এগুলো কোনো কিছু করতে চাই না, আমি সমস্ত কিছু থেকে দূরে থাকতে চাই। আমার মারিয়া আমারে বলতেছে যে না, তুমি মামলা করো, তুমি কেন ছেড়ে দিবা। তখন কিন্তু মারিয়াও গর্ভবতী আমাকে বলতেছে যে না, তুমি মামলা করো। পরে মারিয়ার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়েটা হওয়ার পর আমাকে বলতেছে যে আমাদের তো থাকার কোনো জায়গা নাই, তুমি বাড়িটা ফিরে আনো, তোমার তো মেয়ে হয়েছে, বাড়িটা ফিরে আনো। আমি বললাম যে আমি অন্য কোথাও জায়গা কিনবো। ও বলে না, অন্য কোথাও কেন কিনবো, ওটা কি তোমার বাড়ি নয়, তুমি তোমার বাড়ি ফিরে আনো। এইভাবে বইলা মারিয়া তখন আমাকে দিয়ে একটা মামলা দায়ের করে আমার বউয়ের নামে, মানে আমার বউ লাখির নামে, যদিও আমি এই মামলা করতে চাইনি। আমাকে দিয়ে তখন লাখির নামে একটা মামলা করানো হয় এবং মামলার পরে আমি যখন লাখির নামে মামলা করি, একই সঙ্গে সঙ্গে লাখিও তখন তার সন্তান নিয়ে, মানে তার ছেলে, তার মেয়ে, তার পক্ষে তার 2 ছেলে 2 মেয়ে, তাদেরকে দিয়ে তখন আমার নামে মামলা দায়ের করায়। এবং আপনার লাখির কাছেও ভালো অ্যাডভোকেট ছিল বা ভালো পাওয়ারের লোক ছিল। তার ড্রাইভারটা খুব খারাপ ছিল, ড্রাইভারের সঙ্গে বড় বড় রাজনীতিবিদদের সম্পর্ক ছিল। এবং এই ড্রাইভারটা আমি পরে জানতে পারি যে সে নাকি ডিবি সোর্স হিসাবেও কাজ করেছে বহুদিন যাবৎ। চট্টগ্রাম জুনে ডিবির সঙ্গে কাজ করে বা বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে। ওর বহু ভালো ভালো জায়গায় ওর লিঙ্ক আছে, ও রেবের সঙ্গে অনেকভাবে জড়িত ছিল। শেষ পর্যন্ত দেখা গেল যে আমিও মামলা করি, আপনার লাখিও মামলা করে। এবং এই মামলায় লড়তে গিয়ে তখন আমি তখন আর আমার ব্যবসায় তো যাইতে পারি না, ঘর বাড়িও দেখতে পারি না, মারিয়ার সঙ্গেও থাকতে পারি না। মারিয়ার সঙ্গে তখন আমার ফোনের সম্পর্ক, এবং ফোনের সম্পর্ক ঠিক এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমি ঘরে বাড়ি থাকতে পারি না, বাসায় থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। সারাক্ষণ পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াইতেছে। আমার নামে অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করা হয়। এবং এইরকম মামলা টামলা খাওয়ার পর আমার বউ মারিয়া তখন বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি ইয়েতে চলে যাও, মানে তুমি হচ্ছে যে তুমি লুকিয়ে যাও। মামলায় তখন কিন্তু আমি প্রায় হেরে গেছি, আমাকে মামলায় তখন হারাই দেওয়া হয়েছে। তখন আমার বলতেছে, আমার বউ মারিয়া আমারে বলতেছে তুমি লুকিয়ে যাও, তুমি যদি লুকিয়ে না যাও, তোমাকে যদি অ্যারেস্ট করে ফেলে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এই মারিয়া তখন আমাকে করে কি, তার এক আত্মীয়র বাসা চট্টগ্রাম, আমাকে সেখানে পাঠিয়ে দেয়। চট্টগ্রামে তার আত্মীয়র বাসায় পাঠিয়ে দেয়। আমি তখন এই চট্টগ্রামে তার আত্মীয়র বাসায় আশ্রয় নিই। তার আত্মীয়র বাসায় থাকতেছি আমি তখন ওইখানে খুব মানবতার জীবনযাপন করতেছি। এবং মামলা কিন্তু তখন সম্পূর্ণ মারিয়া লড়তেছে। উকিলের এটা সেটা তো ডকুমেন্টগুলো নিয়ে আসে, তুমি এখানে সিগনেচার করো, ওখানে সিগনেচার করো। আবার যেহেতু আমার গার্মেন্টস আছে, আমার গার্মেন্টসের অনেক কিছু আমার নিজের সিগনেচার করা লাগে, যেহেতু আমি অনার, আমি এটা সিগনেচার করি, ওটা সিগনেচার করি। আর ও আমার কাছ থেকে এভাবে প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত আমাকে ওইখানে লুকিয়ে রাখে, ওই জায়গার মধ্যে লুকিয়ে রাখে। তো 8-9 মাস পরে আমার নিজের কিছু লোক আছে আর কি আমার গার্মেন্টসে, তাদের সঙ্গে মাঝে মাঝে আমি যখন কথা বলি, তারা আমারে বলে যে স্যার, আপনার গার্মেন্টস তো ম্যাডাম মোটামুটি নিজের আয়ত্তে নিয়ে নিছে, এবং আমাদের কাছে মনে হয় যে আপনার গার্মেন্টস আবার ম্যাডামের কাছ থেকে নিতে পারবেন, মানে মারিয়ার কাছ থেকে। পরে আমি করলাম কি, এই আমার কথা হচ্ছে আমার বউ লাখি আমার নামে মামলা যেটাই দেখ, আমি জেল খাটবো, আমার এতে কোনো আপত্তি নেই। আমি জেল খাটবো, আমার জেল হোক, ফাঁসি হোক, যাই হোক, যেটাই হোক, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ইয়ে করবো, মানে আমার গার্মেন্টস আমার লাগবে। আমি তখন এই কক্সবাজার থেকে চট্টগ্রামে চলে আসি। আইসা এই মারিয়ার সঙ্গে গার্মেন্টসে যখন ঢুকি, তখন আমি দেখতে পাই গার্মেন্টস পুরো মারিয়া তার দখলে নিয়ে নেয়। এবং আমার কাছ থেকে এমন কিছু ডকুমেন্ট ও সিগনেচার নিয়ে নেয় যে আইনত ও গার্মেন্টসের মালিক হয়ে যায়। এবার এই মারিয়া উল্টা আমার নামে মামলা করে। আমি লাখির মামলা থেকে যদিও রেহাই পাইছি, কিন্তু মারিয়ার মামলা থেকে রেহাই পাই নাই। এবং মারিয়ার মামলা থেকে রেহাই না পেয়ে আমি কোনো রকমের জীবন বাঁচানোর জন্য আমার গ্রামের বাড়ি, আমার পৈতৃক ঠিকানায় আমি তখন ফিরে যাই। এবং ফিরে যাওয়ার পরে আমি একদিন আমার মায়ের কাছে, আমার বড় ভাবির কাছে আমি তখন এই দুঃখের কথাগুলো বলি।
বড় ভাবি আমার বলে, আমার কাছে একটা ভালো কবিরাজ আছে, আপনাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাব এবং ওই কবিরাজ কিছু না কিছু একটা করতে পারবে। আমি বললাম, ভাবি কবিরাজ কি করবে, কবিরাজ কিছু করতে পারবে? বলে, আপনি কবিরাজটার কাছে চলেন। আমার ভাবি তখন আমার নিয়ে কবিরাজের বাড়িতে রওনা দিল। ভাইরে, ভাবি যখন কবিরাজের বাড়িতে যাচ্ছে আমি তখন অবাক হয়ে গেলাম। আমার ভাবি আমাকে আমার সেই প্রথম জীবনের ভালোবাসার জুলেখার বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি বললাম, মাঝপথে আসার পরে বললাম, ভাবি আপনি আমাকে যে কবিরাজের কাছে নিবেন সেই কবিরাজের নাম কি? আমার ভাবি বলে, সেই কবিরাজের নাম জুলেখা। আচ্ছা ভাবি, আমি তো যাব না। ভাবি আমাকে জোর জবরদস্তি করে এই জুলেখার কাছে নিয়ে গেছে। আমি তখন জানতে পারি জুলেখা নাকি এখনও অন্ধ। আমি ওর সামনে বসছি, বসার পরে আমি অঝরে কান্না করতেছি। পরে ও আমারে বলতেছে, তুমি কান্না করতেছো কেন? তো আমি বললাম যে, কান্না করতেছি না। তুই কি আমাকে চিনছো? বলে, চিনবো না কেন? তুমি আকবর না? আমি বললাম, হ্যাঁ আমি আকবর। তাহলে কান্না করতেছো কেন? তোমার তো দুই বউ, মানে আমার জীবনের পুরো ইতিহাসও জানে। আমি বললাম, তুমি কি তোমার ওই দাদি দ্বারা আমার কোনো ক্ষতি করছো? বলে, না, আমি কখনো তোমার ক্ষতি করি নাই। আমি সব তোমার জানতাম যে তুমি কোন বিপদে পড়তেছো, কোথায় যাচ্ছ, কি করতেছো, আমি সবই জানতাম, কিন্তু আমি কখনো তোমার ক্ষতি করি নাই। আমি তখন বললাম যে, দেখো জুলেখা, আমাকে তুমি মাফ করে দাও। জুলেখা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আর আমি আজ তোমাকে একটা কথা বলতে আসছি। আমার ভাবি তোমাকে আমার কাছে নিয়ে আসছিল যে তুমি আমার চিকিৎসা করবা বা আমার বউদের ক্ষতি করবা, আমার বউদেরকে শিক্ষা দিবা, এই জন্য। কিন্তু আমি তোমার কাছে আমার বউয়ের কোনো শিক্ষার জন্য আসতে চাই না মারিয়া, সরি জুলেখা। আমি অনেক কষ্টে আছি, আমার জীবনে কোনো সুখ নাই। আমি টাকার পিছনে, আমি ধনের পিছনে দৌড়াতে দৌড়াতে বেশ ক্লান্ত। আমি ভীষণ ক্লান্ত জুলেখা। আমি একটু শান্তি চাই, একটু সুখ চাই, একটু শান্তিতে আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার গার্মেন্টস আছে, আমি আমার গার্মেন্টস আগে পরে ফিরে পাবো। আমার বাড়ি আছে, আমার বাড়ি ফিরে পাবো এবং আমি তোমার চিকিৎসা করব। ও আমাকে বলে, তুমি আমার কি চিকিৎসা করবা? আমি তোমার চোখের চিকিৎসা করব। ও বলে, চোখের চিকিৎসা করবা? আমি বললাম, হ্যাঁ। আমাকে বলে, তোমার শার্টটা তো বেশ ময়লা, শার্টটা ধো নাই? আমি বললাম, তুমি আমার শার্ট ময়লা কেমনে দেখলা? ও বলে, তুমি তো একটা কমলা কালার শার্ট গায়ে দিয়ে আছো, তোমার কি কিছুটা ছেলে কিছুটা মেয়ের মতো লাগে। ছেলেরা কমলা কালার শার্ট গায়ে দিলে কেমন লাগে না? আমি বললাম, মারিয়া, সরি জুলেখা, তুমি তুমি না চোখে দেখো না? ও বলে, হ্যাঁ। আমি বললাম, তো চোখে যদি না দেখো তুমি এগুলো কীভাবে দেখতেছো? ও বলে, আমি চোখে দেখতে পাই, আমি চোখে দেখতে পাই, এবং কত বছর আগ থেকে দেখতে পাই তা বললে তুমি হয়তো বিশ্বাস করবে না। আমার দাদি আমাকে বলেছিল অন্ধ থাকার জন্য। আমি আমার দাদির কথায় অন্ধ থেকেছি, কিন্তু আমি চোখে দেখতে পাই, আমি সব দেখতে পাই। আমি বললাম, তাহলে যে সবাই তোমাকে বলে অন্ধ কবিরাজ? ও বলে, সবাই জানে আমি অন্ধ, কিন্তু আমি অন্ধ না। আমি ওকে জড়াই ধরে বললাম যে, জুলেখা, আমাকে তুমি মাফ করে দিয়ে আমার সঙ্গে তুমি সংসার করো। ও বলে, আমাকে কি আবার ছেড়ে যাবা? আমি বললাম, তোমার দাদি কি বলে? ও বলে, আমার দাদি তো ভবিষ্যৎবাণী বলতে পারে না, সে শুধু অতীত বলতে পারে, ভবিষ্যৎ পারে না। আমি বললাম, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে থাকবো। এই কথা বলার পরে জুলেখা আমাকে কবুল করে নিল। আমি জুলেখাকে বিয়ে করলাম এবং আমাদের বিয়ের 1 বৎসরের মাথায় জুলেখা সিদ্ধান্ত নিল ও কবিরাজি করবে না। এবং আমিও এটাই বললাম যে, কবিরাজি তুমি করো না, কবিরাজি ছেড়ে দাও। শেষ পর্যন্ত আমার জুলেখা কবিরাজি ছেড়ে দেয়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার গার্মেন্টস আমি ফিরে পেয়েছি। যে গার্মেন্টস আমার বউ মারিয়া নিয়ে গিয়েছিল, সেই গার্মেন্টস আমি ফিরে পাই এবং আমার সন্তানগুলোকে আমি ফিরে পাই নাই। গার্মেন্টসের পুরোপুরি ফিরে পাই না, ধরেন আপনার 3 ভাগের 2 ভাগ ফিরে পাই, 1 ভাগ এখনও সেই মারিয়ার অধীনেই আছে। আর বাড়িটা আমি আজও পাই না, লাকি আমার বাড়িটা দখল করতেছে। লাকির ঘরে আমার হিসাব মতো আমার 1 ছেলে 2 মেয়ে, যারা আজও আমাকে বাবা বলে না বা আমাকে সম্মান করে না। আর মারিয়ার ঘরে আমার 1 মেয়ে, সেও আমাকে বাবা হিসেবে মূল্যায়ন করে না। তবে আলহামদুলিল্লাহ জুলেখার ঘরে আমার 1 ছেলে 1 মেয়ে আছে, তারা আমাকে বাবা হিসেবে যথেষ্ট সম্মান করে। আজ আমি জুলেখা এবং আমার 1 ছেলে মেয়েকে নিয়ে আমি বেশ সুখে আছি। আমার জুলেখার সঙ্গে যে দাদি ছিল, সেও জুলেখার কাছ থেকে বিদায় নিয়েছে এবং সে থাকলে আরও অনেক ক্ষতি আমাদের সংসারে হতো, এগুলো আপনাকে নাই বলি। যেহেতু দাদি আমাদের অনেক উপকার করেছে এবং দাদি চলে যায়, এবং আমি এখন জুলেখাকে নিয়ে বেশ আরামে আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমার বউ জুলেখা বেশ অসুস্থ, আপনার কাছে দোয়া চাই। আপনার যারা সাবস্ক্রাইবার আছে ওদের কাছে দোয়া চাই, তারা যেন আমার বউ জুলেখার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমার জুলেখাকে সুস্থতা দান করে। তবে আপনাকে একটা কথা বলে রাখি আপন ভাই, শেষ এসে যে
আমি যেই সুখের আশায় আমি হন্য হয়ে সুখ খুঁজে বেড়াচ্ছিলাম, সুখ কোথায়, সুখ কোথায়, সুখ কোথায়, সেই সুখ আমি খুঁজে পেয়েছি জুলেখার মাঝে। আমি জুলেখাকে নিয়ে এতটাই সুখে আছি, আমার সুখের কোনো অভাব নেই। আজ আমি মহা খুশি, মহা সুখী। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।